আমরা লাস্ট ক্লাসে কত দূর আলোচনা করছিলাম? এত এই পেজ স্যার পর্যন্ত মনে হয় আলোচনা করছিলাম, তাই না? জি স্যার, অ্যানালাইসিস মেথড পর্যন্ত হয়েছিল স্যার। আচ্ছা, তাহলে ট্রাসে অ্যানালাইসিস করার জন্য আমাদের টোটাল ৩ টা মেথড আছে। একটা জয়েন্ট মেথড, একটা সেকশন মেথড, একটা গ্রাফিক্যাল মেথড। তার মধ্যে এই ৩ টা মেথডে আমরা আসলে সলভ করা শিখবো। তার মধ্যে গ্রাফিক্যাল মেথডটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নাই। সেজন্য আমরা দেখবো আসলে জয়েন্ট মেথড এবং সেকশন মেথড। আজকে ২ টাই আমরা দেখবো। একটু তাড়াতাড়ি দেখার ট্রাই করব। তোমরা কোনো কিছু না বুঝলে কিন্তু কোয়েরি করবা আমাকে। ফার্স্টে আমাদের দেখতে হবে যে কোনো ট্রাস থাকলেই, যদিও এখানে দেখানো হয় নাই এটা। এটা তোমরা পরীক্ষায় আসলে একটু পরে দেখবা। সেটা হচ্ছে আ ডিটারমিন্যান্ট নাকি স্টেবল নাকি ইনডিটারমিন্যান্ট। মানে ফার্স্টে দেখবা স্টেবল নাকি আনস্টেবল, আর স্টেবল হলে ডিটারমিন্যান্ট নাকি ইনডিটারমিন্যান্ট। মানে তোমাদের এই সত্যটাই মানতে হবে। সরি, সত্যটা কোনটা মানতে হবে? m প্লাস r ইজ ইকুয়াল টু কত হইতে হবে? 2j হইতে হবে তোমাদের। j মানে হচ্ছে নাম্বার অফ জয়েন্ট, r মানে হচ্ছে নাম্বার অফ রিঅ্যাকশন, m মানে হচ্ছে নাম্বার অফ মেম্বার। তাহলে এখানে নাম্বার অফ মেম্বার গুলো হচ্ছে, যেমন এখানে AB একটা মেম্বার, AC একটা মেম্বার, BC একটা মেম্বার, BD একটা মেম্বার, CD একটা মেম্বার, DF একটা মেম্বার, CF একটা মেম্বার, CE একটা মেম্বার। এভাবে করে কিন্তু অনেকগুলো মেম্বার আছে। তাহলে মেম্বারের সংখ্যা যদি তুমি এভাবে কাউন্ট করো, তাহলে মেম্বারের সংখ্যা পাবা 17 টা। যদি টোটাল কাউন্ট করো আরকি ওইভাবে। আর যদি দেখো এটা কোন ধরনের সাপোর্ট, সাপোর্ট দেখো এখন। এই জায়গায় যে সাপোর্টটা আছে, হিল সাপোর্ট এটা কিন্তু রোলার সাপোর্ট, চাকা আছে। স্যার। রোলার সাপোর্টের রিঅ্যাকশন হয় পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, মানে একটা, একটা এখানে একটা, আর এখানে যেহেতু আর হিল এখানে সাপোর্ট, দুইটা। এখানে ২ টা। একটা ভার্টিক্যাল আর একটা হরাইজন্টাল। সেটা ডান পাশেও হইতে পারে, বাম পাশেও হইতে পারে। এমনকি ভার্টিক্যালটাও উপরের দিকেও হইতে পারে, নিচের দিকেও হইতে পারে। তো আমি অ্যাজিউম করে নিলাম উপরের দিকে আর ডান পাশে। তাহলে টোটাল রিঅ্যাকশন আছে কিন্তু ৩ টা পুরা ট্রাসের জন্য। তারপরে জয়েন্ট আছে কয়টা? জয়েন্ট আছে টোটাল ১০ টা। তবুও আমি কাউন্ট করে দেখাই। এখানে একটা A পয়েন্ট, B পয়েন্ট, আ C পয়েন্ট, D পয়েন্ট, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা। টোটাল আছে ১০ টা। তাহলে দেখো এই 2j থেকে আসতেছে 20j, 2j থেকে আসতেছে সরি 20, আর m প্লাস r থেকেও আসতেছে 20। দুইটাই সেম। দুইটা যদি সেম না আসে, তাহলে কিন্তু এইটা তুমি সলভ করতে পারবা না। যদি m প্লাস r গ্রেটার দ্যান 2j আসে, মানে বাম পাশের ভ্যালুটা লেফট হ্যান্ড সাইড যদি বড় হয়, তাহলে কি হবে এটা? লেফট হ্যান্ড সাইড যদি বড় হয়, তাহলে কি স্টেবল হবে নাকি আনস্টেবল হবে? স্যার আনস্টেবল। লেফট হ্যান্ড সাইড যদি বড় হয়, আমরা দেখে আসি। দেখো লেফট হ্যান্ড সাইড যদি বড় হয় তাহলে কিন্তু স্টেবল। m প্লাস r এর ভ্যালু বড় অথবা সমান হইলে স্টেবল। কিন্তু যদি বড় হয় তাহলে কিন্তু ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার। স্টেবল বাট ইনডিটারমিনেন্ট। আর যদি ছোট হয় তাহলে কিন্তু আনস্টেবল। আনস্টেবল হইলে তো তুমি ডিটারমাইন করতেই পারবে না। মানে ডিটারমাইনের প্রশ্নই আসে না। সেটা তো দাঁড়াইয়াই থাকবে না স্ট্রাকচারটা। বুঝতে পারছো? ডিটারমিন্যান্ট বা ইনডিটারমিন্যান্ট দেখতে হবে যদি স্টেবল হয়। স্টেবল হইতে গেলে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হইতে হবে, এবং স্টেবল এর ভিতরে যদি ইকুয়াল হয় তাহলে সেটা ডিটারমিন্যান্ট, আর যদি গ্রেটার দ্যান হয় তাহলে ইনডিটারমিন্যান্ট। তাহলে তোমাদের এই কন্ডিশনের উপরে কমেন্টটা ফার্স্টে করতে হবে ট্রাসে। এটা হচ্ছে তোমাদের আ যদিও এখানে করে দেয়া নাই, তোমাদের এটা কিন্তু করতে হবে ফার্স্টে। এই ২ টা ইকুয়াল কিনা দেখতে হবে, অথবা ছোট কিনা দেখতে হবে, অথবা বড় কিনা দেখতে হবে একটার চেয়ে। এবং ছোট বা বড় হইলে কি ধরনের কমেন্ট হবে সেটা আগের পেজ থেকে পেয়ে যাবে। এই পেজ থেকে পেয়ে যাবে। বুঝতে পারছো কি বুঝাইতে চাইলাম? খেয়াল করতেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি পড়া শুরু করি। আ ফার্স্টে দেখো
এখানে টোটাল আননোন হচ্ছে এম প্লাস আর। এম প্লাস আর মানে রিঅ্যাকশন গুলো বের করা, এবং প্রত্যেকটা মেম্বার এখানে কোন জাতীয় মেম্বার? টু ফোর্স মেম্বার। টু ফোর্স মেম্বারে কোন জাতীয় ফোর্স কাজ করে? এক্সিয়াল ফোর্স কাজ করে। এক্সিয়াল ফোর্স কয় ধরনের হইতে পারে? দুই ধরনের হইতে পারে। কি কি? টেনশন কম্প্রেশন। টেনশন আর কম্প্রেশন। তাহলে প্রত্যেকটা মেম্বারে একটা একটা ভ্যালু থাকবে ফোর্সের, সেটা হয়তোবা টেনশনের ভ্যালু অথবা কম্প্রেশনের ভ্যালু। ঠিক আছে? প্রত্যেকটা মেম্বারে একটা একটা করে মেম্বার ফোর্স থাকবে, এগুলোকে মেম্বার ফোর্স বলা হয়। ট্রাসের মেম্বার ফোর্স, মেম্বার ফোর্স গুলো হয়তোবা টেনশন হবে অথবা কম্প্রেশন হবে। তাহলে এখানে মেম্বার ছিল টোটাল 17টা, তাহলে 17টা মেম্বারে 17টা ডিফারেন্ট ফোর্স কাজ করবে, সেগুলোর ভ্যালু বের করতে হয়। এবং এখানে যে রিঅ্যাকশন আছে, এই রিঅ্যাকশন 3টা আননোন, সেই 3টা আননোন বের করতে হয়। তাহলে টোটাল আননোন হচ্ছে 20, টোটাল আননোন হচ্ছে 20। তাহলে এই 20টা আননোন যে আমাদের বের করতে হবে, তাহলে আমাদের প্রচুর টাইম লাগে এটার জন্য। তো পরীক্ষায় এটাকে ইজি করার জন্য 20টা না বলে কিছু স্পেসিফাই করে দেয়। মানে ধরো এই স্পেসিফিক এই 3টা ভ্যালু বের করো, এই স্পেসিফিক 2টা ভ্যালু বের করো। এভাবে করে স্পেসিফাই করে দেয়। দেখি আমরা যে কোয়েশ্চেনটা দেখছি সেটাতে আমাদের কি কি স্পেসিফাই করে দিছে। এটা হচ্ছে ফর দ্য ট্রাস্ট শোন ইন দ্য ফিগার। এটা কিন্তু জয়েন্ট মেথডে করতেছি, মানে আমাদের প্রথম মেথডটা। সেম অঙ্ক আমরা আবার সেকশন মেথডেও করব, একই আনসার পাই কিনা দেখার জন্য। আচ্ছা, ফিগার 1 এ যে অঙ্কটা দেয়া হয়েছে, যে ফিগারটা দেয়া হয়েছে, সেটাতে আমাদের ফাইন্ড দ্য ফোর্স ইন দ্য মেম্বার সিএফ, এফজি এবং এইচআই। এই 3টা মেম্বারে আমাদের মেম্বার ফোর্স বের করতে বলছে। তাহলে আসলে আমাদের এই যে 20টা আননোন আছে, এই 20টা আননোন বের করতে না বলে কয়টা আননোন বের করতে বলছে? অনলি এই 3টা আননোন বের করতে বলছে। এই 3টা মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে। কোন কোন মেম্বারের মেম্বার ফোর্স? সিএফ, এফজি আর এইচআই। এবং দেখো চিত্রের মধ্যেও তোমাদের ডিনোটেড করা আছে। এই 3টা মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে। এবং জেনারেলি মেম্বার গুলোর নাম লিখার সময় তোমরা হচ্ছে অ্যালফাবেটিক্যালি যেটা আগে সেটা আগে লিখবা। যেমন এইচ আর জে, এই মেম্বারটা এইচ জে মেম্বার, সেখানে এইচ আগে নাকি জে আগে অ্যালফাবেটিক্যালি? এইচ আগে। তাহলে এইচ জে লিখবা মেম্বারটা লিখার সময়। জেএইচও লিখা যায়, কিন্তু লিখলে তোমরা নিজেরাই গোলাই ফেলবা। এক জায়গায় এইচ জে লিখলে, এক জায়গায় জেএস লিখলে, তখন নিজেরাই মিলাইতে পারবে না। সেজন্য একটা প্যাটার্নে ফলো করবা। তো আমি প্রথমেই বলে নিচ্ছি, এটা ইজি হয় যদি অ্যালফাবেটিক্যালি যেটা আগে সেম প্যাটার্নে যাও, তাহলে সবসময় এই একই প্যাটার্নে গেলেও সমস্যা হবে না। তাহলে ফার্স্টে এই ট্রাসের কিছু স্পেশাল কোয়ালিটি বলি। এই যে ট্রাসটা দেয়া আছে সেটা, এই ট্রাসের স্পেশাল কোয়ালিটি হচ্ছে আহ বাম পাশ থেকে শুরু হয়ে ট্রাসটা ডান পাশে গেছে, সেখানে সাপোর্ট দুটাই কিন্তু বাম পাশে, ডান পাশে কোনো সাপোর্ট নাই। এটা কি খেয়াল করছো? যেমন এটা যদি আমি সেন্টার অফ পজিশন ধরি, এটার মাঝামাঝি পজিশন, তাহলে দুইটা সাপোর্টেই বাম পাশে, ডান পাশে কি কোনো সাপোর্ট আছে? নো স্যার, নাই। তাহলে ডান পাশে সাপোর্ট নাই। এটা হচ্ছে এই ট্রাসের একটা স্পেশাল ক্যাটাগরি। যদি এই ধরনের ট্রাস হয়, তাহলে তোমরা চাইলে ওই যে রিঅ্যাকশনের ভ্যালু কয়টা ছিল আমাদের এম প্লাস আর এর ভিতরে? আর ইজিক্যাল টু কত ছিল? 3টা। এই রিঅ্যাকশনের এই রিঅ্যাকশন 3টার ভ্যালু বের না করেও তুমি অঙ্কটা সলভ করতে পারবা, যদি এই ক্যাটাগরির ট্রাস হয়। এই ক্যাটাগরি মানে কোন ক্যাটাগরি? যদি সাপোর্ট দুইটা একই পাশে থাকে, সাপোর্ট দুইটা যদি একই পাশে থাকে, তাইলে এটা ট্রাসের ক্ষেত্রে বলতেছে। তাহলে ট্রাসের ক্ষেত্রে রিঅ্যাকশন গুলো বের না করে করতে পারবা। কোন ধরনের ট্রাসের ক্ষেত্রে? যদি সাপোর্ট দুইটা একই পাশে থাকে, তাহলে তুমি রিঅ্যাকশন বের না করেও অঙ্কটা সলভ করতে পারবে। যদি রিঅ্যাকশন, ধরো সাপোর্ট একটা এই পাশে থাকতো, তাহলে তোমাকে রিঅ্যাকশন বের করেই মেম্বার ফোর্স বের করতে হইতো। তাহলে রিঅ্যাকশন সহ যদি বের করে তোমাকে মেম্বার ফোর্স বের করতে হইতো এই অঙ্কটাতে, তাহলে টোটাল আননোন বের করতে হইতো কয়টা?
তিনটা তো বের করতেই বলছে, তাহলে এই তিনটা তো বের করতেই হবে, এই তিনটা মেম্বারের মেম্বার ফোর্স। আর কিন্তু এই রিঅ্যাকশন তিনটাও বের করতে হচ্ছে, তাহলে কয়টা আননোন বের করতে হচ্ছে ধরতে গেলে? 6টা স্যার। 6টা। ছয়টা হয়ে যাচ্ছে। তাহলে এই ট্রাসের সুবিধা হচ্ছে এই রিঅ্যাকশন গুলো বের না করলেও হবে। বের করেও করতে পারো, লেন্দি প্রসেসও করতে পারো, আনসারটা সেম আসবে। কিন্তু আমাদের অঙ্কটা ইজি নিয়মে করার জন্য বা অল্প সময়ে করার জন্য আমি বলবো রিঅ্যাকশন বের না করেও করা যাইতে পারে। কিন্তু শুরু করতে হবে কোন পাশ থেকে, যেদিকে সাপোর্ট আছে নাকি যেদিকে সাপোর্ট নাই, তোমাদের কি মনে হয়? স্যার সাপোর্টের দিক দিয়ে শুরু করবো তাহলে? সাপোর্টের দিক থেকে শুরু করলে সাপোর্ট রিঅ্যাকশন বের করে করতে হবে। আর যদি সাপোর্ট আচ্ছা যেখানে নাই যেদিকে ওইখান নাই থেকে সেদিক থেকে শুরু করো তাহলে লাগবে না। সোজা কথা, যেটা যেদিকে আছে সেদিকের ক্যালকুলেশন কিন্তু লাগবে। তুমি যদি বাম পাশ থেকে শুরু করে সাপোর্ট দিয়ে শুরু করতে হবে, মানে সাপোর্ট রিঅ্যাকশন বের করে শুরু করতে হবে। আর যদি ডান পাশ থেকে শুরু করে এদিকে সাপোর্ট নাই, অতএব কোনো কিছু বের করা লাগতেছে না। তাহলে আমাদের অঙ্কের সুবিধা হবে ডান পাশ থেকে শুরু করা, আমাদের এই অঙ্কের জন্য। এখন আমরা যদি প্রত্যেকটা জয়েন্টকে আলাদা করি, এটা কিন্তু জয়েন্ট মেথড, যেহেতু জয়েন্ট মেথড আমরা প্রত্যেকটা জয়েন্টকে আলাদা আলাদা করে অঙ্কটা সলভ করব। এখন প্রত্যেকটা জয়েন্ট আলাদা করতে গেলে ফার্স্টে আমি দেখি কোন জয়েন্ট দিয়ে সলভ করব। ফার্স্টে জেনারেলি শুরু করতে হয় একদম বাম পাশ থেকে অথবা একদম ডান পাশ থেকে। তো আমরা এখানে শুরু করব একদম ডান পাশ থেকে, রিজনটা আমি অলরেডি বলে আসছি, কারণ ডান পাশে কোনো সাপোর্ট নাই। তাহলে ডান পাশ থেকে যদি শুরু করি, ফার্স্টে আমাদের করতে হবে আই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম 1 নাম্বারে। এখন প্রত্যেকটা জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রামে কয়টা ইকুয়েশন থাকে? গত ক্লাসে কিন্তু বলে আসছিলাম যদিও, তবুও আমি আবার বলতেছি। প্রত্যেকটা জয়েন্টে ফার্স্ট চ্যাপ্টারেও পড়ে আসছে, প্রত্যেকটা জয়েন্টে কয়টা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থাকে। জয়েন্টে বলছি আমি, কারণ জয়েন্ট মানে একটা পয়েন্ট। দুইটা থাকবে, কারণ সবগুলোই কিন্তু কনকারেন্ট, মানে একই পয়েন্টে কাজ করতেছে। একই পয়েন্টে কাজ করলে তো কোনো ডিসটেন্স থাকবে না, ডিসটেন্স না থাকলে মোমেন্টের ইকুয়েশনটা আসবে না। কারণ মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, ডিসটেন্সের ভ্যালু যদি 0 হয় আলটিমেটলি মোমেন্টের ভ্যালু 0, অতএব মোমেন্টের ইকুয়েশনটা আসবে না। আসবে শুধু দুইটা ইকুয়েশন, যদি এক্স ওয়াই প্লেন হয়, এই ট্রাসটা এক্স ওয়াই প্লেনে থাকে, তাহলে ইকুয়েশন আসবে শুধুমাত্র সামেশন অফ fx = 0 এন্ড সামেশন অফ fy = 0। সেজন্যই কিন্তু আমরা ইকুয়েশনে 2j লিখছিলাম, মনে আছে? 2j m প্লাস r ইকুয়াল টু 2j করছিলাম না? 2j করার কারণ জি হচ্ছে স্যার। প্রত্যেকটা জয়েন্ট থেকে দুইটা করে ইকুয়েশন আসবে, তাহলে 10টা জয়েন্ট থাকলে 20টা ইকুয়েশন আসবে। সেজন্যই কিন্তু আমরা 2j লিখছিলাম। আচ্ছা যাক, তাহলে এখানে হচ্ছে আমাদের 1 নাম্বার ফ্রি বডি ডায়াগ্রাম হবে আই জয়েন্টটা। এখন আই জয়েন্টে কয়টা মেম্বার কানেক্টেড বলো দেখি? আই জয়েন্টে দুইটা মেম্বার কানেক্টেড, মানে দুইটা মেম্বার কানেক্টেড মানে দুইটা মেম্বারের মেম্বার ফোর্স গুলো আমরা আননোন সেগুলো। তাহলে দুইটা ইকুয়েশন থেকে দুইটা আননোন কি বের করা যাবে নাকি যাবে না? যাবে স্যার। আই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম থেকে দুইটা ইকুয়েশন পাবো, সামেশন fx করে একটা, সামেশন fy করে একটা। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমাদের এই দুইটা আননোনের ভ্যালু বের হয়ে যাবে। একটা হচ্ছে hi আর একটা হচ্ছে ij। তার মধ্যে আমাদের বের করতে বলছিল কোনটা? আমাদের কোশ্চেনে বের করতে বলছে কোনটা? স্যার HI। hi। তাহলে একটা আনসার পেয়ে গেলাম। কিন্তু আমাদের ij টাও বের করতে হয়েছে। এটা কিন্তু এক্সট্রা বের করতে হইলো আমাদের ij টা। এখন দেখো, আই সলভ করলাম। আই সলভ করার পরে আই থেকে কোন কোন মেম্বার বের হয়ে কোন কোন পয়েন্টে গেছে বা কোন কোন জয়েন্টে গেছে। আই থেকে যে মেম্বার গুলো বের হয়েছে, জে তে গেছে H আর J। এইচ আর জে। এখন তুমি এইচ এ রাখবা অথবা জে এ রাখবা, কোনটা রাখলে তুমি সলভ করতে পারবা একটু চিন্তা করে দেখো তো। ফার্স্টে আমি এইচ এর জন্য চিন্তা করে দেখাই তোমাদের। এইচ এ কয়টা মেম্বার কানেক্টেড? 4টা। 4টা মেম্বার কানেক্টেড, তার মধ্যে জানো কয়টা? একটা স্যার কিন্তু একটা। কিছুক্ষণ আগে বের করে আসছো, আই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম থেকে এইচ আই মেম্বারের সলভ করে আসছো। তাহলে এইচ মেম্বার এইচ জয়েন করলে আননোন থাকতেছে কিন্তু 3টা, এইটা এইটা আর এইটা। এটা কিন্তু নোন অলরেডি। তাহলে এই এইচ জয়েন্ট থেকে এই 3টা আননোন কি বের করতে পারবা নাকি পারবা না?
বা পারলেও কিভাবে পারবা, না পারলে কিভাবে পারবা না, কেন পারবা না? এইচ জয়েন্টে তাহলে আননোন কয়টা? ৩টা। স্যার আমাদের আননোন ইকুয়েশন 3টা কয়টা? আর ইকুয়েশন হবে 2টা স্যার। ইকুয়েশন ২টা, সেজন্য আমরা এটা সলভ করতে পারবো না। তাহলে আমরা ১ নাম্বার আই জয়েন্ট হইলে ২ নাম্বারটা এইচ জয়েন্ট হইতে পারবে না। ২ নাম্বার তাইলে কোনটা হইতে হবে? আরেকটা অপশনেই তো আছে। ২ নাম্বার জ্যা হইতে হবে। তাহলে জ্যার ক্ষেত্রে তবুও একটু আমরা মিলাই নিই। জ্যার ক্ষেত্রে আমরা একটু মিলাই নিই। দেখো, জ্যা জয়েন্টে আসলে জ্যা জয়েন্টে মেম্বার কয়টা কানেক্টেড? ৩টা 3টা স্যার। কানেক্টেড। তার মধ্যে এটা কিন্তু সলভ করা অলরেডি। এটা ডিটারমিন্যান্ট। এটা অলরেডি সলভ করা হয়ে গেছে। তাহলে আননোন কয়টা? 2টা। তাহলে সেই ২টা বের হয়ে যাবে। এইটা এবং এইটা। বুঝতে পারছো? জি স্যার। তারপরে আসো ৩ নাম্বার জয়েন্ট কোনটাতে যাবা? জ্যা থেকে কোনটাতে যাবা? তো দুইটার জিএইচ যেকোনো একটাতে যাইতে পারে, কারণ দুইটাই তো অ্যালফাবেট আগে। কোনটাতে গেলে সলভ হয় দেখো? ২টাতেই তো যাইতে পারে। তুমি ২টাতে যাইতে পারবা না। তোমাকে যেটাতে ২টা সলভ করতে পারবা সেটাতেই মানে ডিটারমিন্যান্ট করে তারপরে যাইতে হবে। জ্যা থেকে যদি আমি জি তে যাই, জি তে কয়টা মেম্বার কানেক্টেড? এটা আননোন, এটা আননোন, এটা আননোন, এটা নোন, এটা নোন কিন্তু। তাহলে ৩টা আননোন। তাহলে জি তে তো যাইতে পারবো না আমি। বুঝো নাই? বলছি স্যার এইচ এইচ এ যাইতে হবে। এইচ এর ক্ষেত্রে মিলে কিনা দেখো তো এবার। এইচ এ টোটাল এইচ এর ৪টা ক্ষেত্রে মেম্বার মিলে। ৪টা মেম্বার কানেক্টেড, তার মধ্যে ২টা ক্রস হয়ে গেছে, মানে ২টা এটা বের করে ফেলছি। তাহলে এইচ মেম্বার ৩ নাম্বার হবে, তখন এই ২টাও সলভ হয়ে যাবে। তাহলে এইচটা হচ্ছে ৩ নাম্বার জয়েন্ট। তাহলে দেখো তো আমাদের যে মেম্বার গুলো বের করতে বলছে সবগুলো কি বের হইছে নাকি কয়টা বের হইছে? আমাদের যে মেম্বার গুলোর মেম্বার ফোর্স বের করতে বলছে সেগুলোর ভিতরে একটা বেরিয়েছে স্যার। মাত্র একটা একটা বের বের হইছে। হয়েছে। কিন্তু জয়েন্ট মেথডের সমস্যা হচ্ছে তুমি জাম্প করতে পারবে না, সিরিয়ালি যাইতে হবে। তোমাকে বের না করতে বললেও তোমাকে সিরিয়ালি যাইতে হবে। তাহলে ৩ নাম্বার গেল। এখন এইচ থেকে চাইলে আমি এফ এ যাইতে পারি অথবা জি তে যাইতে পারি। কোনটাতে যাইতে হবে আমার? তোমরাই বলো। জিতে। জিতে যেতে হবে। জি তে যাইতে হবে। জি তে জিতে গেলে যাবো। কোন মেম্বারের মেম্বার ফোর্স তখন নোন হয়ে যাবে? ই জে নোন হয়ে যাবে এইচ আর জে। আর এফ জি নোন হয়ে যাবে। ই জি নোন হয়ে যাবে আর এফ জি নোন হয়ে যাবে। ঠিক আছে? কয়টা বের হয়ে গেল এখন? 2টা স্যার। আমাদের যেগুলো বের করতে বলছিল সেগুলোর মধ্যে ২টা বের হয়ে গেছে। এরপরে কোনটাতে যাব? এফ। এফ এ যাইতে হবে। সবাই কি একমত? নাকি ইতে একমত যে না? গেলে ইতে। এফ এ কিন্তু মিলে না। এফ এ কিন্তু ৩টা জি স্যার, আননোন। ইতে কথা ইতে যাইতে হবে। ইতে যাইতে হবে। কিন্তু যদি আমরা এফ এ যাইতে পারতাম তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। এফসি মেম্বারটা বের হয়ে যাইত। কিন্তু এফসি মেম্বার পারতাম না আমরা। ই সলভ করে তারপরে এফ এ যাইতে হবে। তাহলে ই সলভ করলে তাহলে বের হবে আমাদের ইএফ আর সিই। সিই অ্যালফাবেটিক্যালি যেটা আগে সেটা আগে বলতেছি আমি। তারপরে হচ্ছে এফ যদি সলভ করি তখন এটা বের হবে এবং এটা বের। তখন এই দেখো এই সিএফ মেম্বারও বের হইলো, সিএফ মেম্বারও বের হইলো, এইচআই মেম্বারও বের হইলো এবং এফজি মেম্বারও বের হইলো। তাহলে এই ৩টা বের হইলো। কিন্তু এই অঙ্কটা সলভ করতে গিয়ে তোমাকে কয়টা ইকুয়েশন সলভ করতে হচ্ছে তাইলে? ফুল অঙ্কটা করতে ৬টা, ৩টা এক্সট্রা বেশি। ৬টা সিওর? ৬টা ইকুয়েশন? অনেক অনেক। ৬টা ইকুয়েশন অনেক স্যার, জয়েন্ট? কিন্তু ৬টা জয়েন্ট জয়েন্ট? 12টা স্যার। ১২টা ইকুয়েশন। 12টা ইকুয়েশন। ১২টা ইকুয়েশন সলভ করতে হবে। মিনিমাম এটা। এই অঙ্কটা করতে গেলে মিনিমাম ১২টা ইকুয়েশন সলভ করতে হবে। আর যদি তুমি বাম পাশ থেকে শুরু করতে তাইলে কি হইতো আমরা একটু দেখে আসি। যদি আমি ডান পাশ থেকে শুরু করছি তাহলে ১২টা ইকুয়েশন। একটু মনে রাখো, এখন আমি বাম পাশ থেকে করব। বাম পাশ থেকে শুরু করলে ফার্স্টে তোমাদের রিঅ্যাকশন বের করতে হবে। রিঅ্যাকশন বের করার জন্য সামেশন এফএক্স ফুল ট্রাসের জন্য। এটা কিন্তু ফুল ট্রাসের জন্য করতেছি, কোনো জয়েন্টের জন্য না। রিঅ্যাকশন বের করতে হয় ফুল ট্রাসের জন্য। ফুল ট্রাস হইলে কিন্তু ৩টা ইকুয়েশন বলছিলাম, গত ক্লাসেই বলছিলাম।
ফুল ট্রাস হইলে ইকুইলিব্রিয়াম তিনটা ইকুয়েশনে ইউজ হবে, আর জয়েন্ট হইলে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দুইটা, কারণ সবগুলো একই কনকারেন্ট বলে কোনো মোমেন্টের ইকুয়েশন থাকবে না। কিন্তু ফুল ট্রাস হইলে তিনটা ইকুয়েশন ইউজ করে আমাদের রিঅ্যাকশন গুলো বের করে নিতে হবে। আমি স্যাম্পল ক্যালকুলেশন তোমাদের একটা অঙ্কের জন্য করে দেখাবো, সেটা আসতেছি পরের কথা। তাহলে আপাতত দেখতেছি যে তিনটা ইকুয়েশন সলভ করে তোমাদের ফার্স্টে কি করতে হচ্ছে, রিঅ্যাকশনটা বের করে নিতে হবে। তখন এই রিঅ্যাকশন গুলো জানো, এটা ধরো আপওয়ার্ড আসলো ভ্যালুও জানো, এইটাও ধরো আপওয়ার্ড আসলো ভ্যালু জানো, এটা ধরো লেফটওয়ার্ড আসলো ভ্যালু জানো। কথার কথা আমি আন্দাজে ধরছি। এখন তুমি এ জয়েন্ট থেকে শুরু করবা নাকি বি জয়েন্ট থেকে শুরু করবা? যদি শুরু করি, এ থেকে কেন? তো এখানে দুইটা আছে, দুইটা মেম্বার দিতে আছে, গেলে তিনটা। বিতে হলে তিনটা, সেজন্যই সলভ করতে পারবা না। তাহলে ফার্স্টে হবে এ জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম। এ জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম করলে এসি ডিটারমাইন করে ফেলতে পারবা, এ বিও ডিটারমাইন করে ফেলতে পারবো। তারপরে কোনটাতে যাবা? বি জয়েন্ট স্যার। বি জয়েন্টে নাকি সি B তে। জয়েন্টে? বিতে CF যাবা। বিতে যদি যাও তাহলে তিনটা জয়েন্ট ছিল, তার মধ্যে একটা ডিটারমিনেন্ট, একটা অলরেডি সলভ করে আসছো, বাকি দুটো সলভ করতে পারবা না। তাহলে 2 নাম্বার চলে গেল। তারপরে ডি তে যাবা নাকি সি তে যাবা? সিতে। সি তে দেখো, সি তে গেলে কিন্তু তিনটা আননোন। ডি তে গেলে রিঅ্যাকশন থাকবে না এটা কিন্তু। আননোন, এটা আননোন, এটা আননোন, তিনটা আননোন। তিনটা তাহলে সি তে দিতে যেতে যাইতে হবে। পারবা না, ডি তে যাইতে হবে। ডি তে গেলে কিন্তু দুইটা আননোন মানে এটাও সলভ হয়ে যাবে, তখন এটাও সলভ হয়ে যাবে। তারপরে তুমি সি তে যাবা। সি তে যদি 4 নম্বরে যাও তখন এটা কিন্তু নোন, মেম্বারটা অলরেডি নোন হয়ে গেছে, তাহলে বাকি দুইটা বের হয়ে যাবে। তাহলে সি আঁকবা, এরপর স্যার, বলো। আমরা এসির পরে সিএফ এ গেলাম না কেন? সি এর পরে মানে বুঝিনি, আমি তো জয়েন্ট থেকে First এ- জয়েন্টে যাচ্ছি, এরপরে সি তে যাই নাই কেন বলতেছো? এরপর জি স্যার। এরপরে সি তে গেলে তো অনেকগুলো মেম্বার থাকতো তখন। এই মেম্বারটা আননোন, এই মেম্বারটা আননোন, এই মেম্বারটা আননোন, এই মেম্বারটা আননোন। কয়টা আননোন? চারটা 4টা আননোন থাকতো যদি এরপরে সি তে যাইতো। 4টা আননোন তো তুমি সলভ করতে পারবে না, তুমি তো আননোন সলভ করতে পারবে দুইটা। আসে ইকুয়েশন দুইটা না শুধু, জি স্যার, বুঝছি। সেজন্যই আমাদের দুইটার বেশি আননোন থাকাই যাবে না, নাইলে কিন্তু আমরা সলভ করতে পারতেছি না। তো দেখো 1 নাম্বার যখন সলভ করছি তখন এটা সলভ হয়েছে, এটা সলভ হয়েছে। আর দেখো বি জয়েন্টে তিনটা মেম্বার ছিল, এইটা এইটা এইটা, তার মধ্যে এটা অলরেডি সলভ, তাহলে এটা সলভ হয়ে যাবে, এটা সলভ হয়ে যাবে। এবার যদি ডি তে যাই, তাহলে ডি তে তিনটা মেম্বার কানেক্টেড, তার মধ্যে এটা অলরেডি সলভ হয়ে গেছে, তারপরে এটা সলভ করবো, এটা সলভ করবো, এটা 3 নাম্বার জয়েন্টের কাজ শেষ। আর 4 নাম্বার জয়েন্টে আসলে মানে সি জয়েন্টে আসলে এটা অলরেডি সলভ হয়ে গেছে, আমাদের বাকি দুটো সলভ হয়ে যাবে, এইটা আর এটা। এবং এটাও অলরেডি সলভ করা যখন বি জয়েন্ট করছিলাম, আর যখন এ জয়েন্ট করছিলাম তখন এটাও অলরেডি সলভ করা। বুঝতে পারছো প্রসিডিউরসটা কি, কোন জয়েন্ট থেকে কোন জয়েন্টে যাইতে হবে? এটা বুঝতে না পারলে কিন্তু জয়েন্ট মেথড করতেই পারবে না। এবার আমাকে বলো সি এর পরে কোনটাতে যাইতে হবে, ইতে নাকি ইতে। এফ এ? ইতে যাইতে হবে। ইতে গেল, ইতে গেলে আমার সলভ হয়ে যাবে, এটা সলভ হয়ে যাবে এবং এটা সলভ হয়ে যাবে। তারপরে কোনটাতে যাবা, এফ এ। ইতে নাকি এফ এ? এফ এ, অবশ্যই এফ এ, F। অবশ্যই এফ এ। দেখো এটা অলরেডি সলভ হয়ে গেছে, এটা অলরেডি সলভ হয়ে গেছে, এটাও অলরেডি সলভ হয়ে গেছে। সলভ হয় নাই কিন্তু এইটা আর এটা, এই মেম্বার এবং এই মেম্বার, এই দুটা সলভ হয়ে যাবে। তারপরে আমাদের জিতে। কি, আমাদের যে তিনটা বের করতে বলছিল সেই তিনটা কি এখনো বের হয়েছে? একটা বেরিয়েছে। একটা বেরোইছে। দুইটা বের হয়েছে, সিএফ আর এফজি। এফজি ও কিন্তু এফজি বের মাত্র হয়েছে, এফজি মাত্র বের হয়েছে আর কি, কিন্তু বের হয়েছে। 6 নাম্বার জয়েন্ট পর্যন্ত দুইটা বের হয়েছে। তারপরে এফ এর পরে কোথায় যাব? জিতে। এফ এর পরে যাইতে হবে জিতে, 7। 7 এ গেলে এটা সলভ হবে এবং এটা সলভ হবে, বাকিগুলো নোন অলরেডি। তারপরে এইচ এ। এইচ এ যাবা নাকি জে তে যাবা বলো দেখি? স্যার দুইটাইতেই স্যার দুইটা করে আননোন। দুইটাতেই যাওয়া যায়,
অবশ্যই দুটাতেই যাওয়া চাই, কিন্তু আমাদের জন্য এইচ এ গেলে সুবিধা, কারণ এইচ এ গেলে এইচআই মেম্বারটা পাবো। ও আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছো? মানে আমাদের অঙ্কের জন্য এইচ এ যাওয়াটা সুবিধা, কিন্তু তোমরা দুটাতেই যাইতে পারবা। তুমি যে সলভ করার পরে আইতেও যাইতে পারো, এইচেও যাইতে পারো, তখনও বের হবে। মানে একটা স্টেপ বেশি করতে হবে তখন। তুমি যদি এটাতে 8 নাম্বার জয়েন্টে যাও, তাহলে 8 নাম্বার জয়েন্টে গেলেই আমাদের এটাও বের হবে, এটাও বের হবে। তাহলে দেখো আমাদের কয়টা ইকুয়েশন সলভ করা লাগতেছে তাইলে, যদি আমি বাম পাশ থেকে শুরু করি। 16টা স্যার। দুইটা কম। 16টা শিওর? আগেরটা 12টা ছিল, এখন কি আরো বেশি 16টা? হতে পারে স্যার। তুমি রিঅ্যাকশন বের করার জন্য 3টা ইকুয়েশন ইউজ করছো না আবার প্রথমে? ওরে বাপরে! কয়টা হচ্ছে তাহলে? 16টা, 17, 18টা, 19টা। উন- তাহলে বাম 19টা পাশ স্যার। থেকে করলে 19টা, ডান পাশ থেকে করলে 12টা। বুঝতে পারছো? তাহলে কি স্যার সাপোর্টের এগুলো বাদ দিয়ে করাই ভালো ডান পাশ থেকে স্যার। মানে আমি কম্পারেটিভ স্টাডি দেখাচ্ছি তোমাদের, মানে কোন পাশ থেকে করলে কেন ইজি, কেন ইজি না, সেটাই বলতেছি। তোমরা যে কোনো ভাবেই করতে পারো পরীক্ষায়। এখন সেই অঙ্কটা একটু করার ট্রাই করি আমরা। সেটা হচ্ছে, আমরা ডান পাশ থেকে কেন করব সেটা বললাম এখন। ডান পাশ থেকে করলে আমরা তাড়াতাড়ি করতে পারবো সেজন্যই। তাহলে ডান পাশ থেকে যদি শুরু করি, ফার্স্টে আই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এখন আই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম, কোন একটা জয়েন্টের ট্রাসের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারবা? আঁকতে তো পারা উচিত। ফার্স্ট এক্সটার্নাল ফোর্স কি কি আছে? উপর থেকে একটা 5 কি ফোর্স আসছে। তারপরে আমি আই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি। আর কি কি আছে আই জয়েন্টে? এক্সটার্নাল আর কোনো ফোর্স আছে? নো স্যার, আর নেই। সাপোর্ট রিঅ্যাকশন আছে কোনো? ওই জায়গাতে সাপোর্টই নাই, রিঅ্যাকশন কোত্থেকে থাকবে? যদি সাপোর্ট রিঅ্যাকশন Reaction থাকে তাহলে রিঅ্যাকশনও আঁকতে হবে। যেমন জয়েন্টের যদি আঁকো ফ্রি বডি ডায়াগ্রাম, তাহলে জয়েন্টের রিঅ্যাকশন সহ আঁকতে হইতো, যদি আঁকতাম আমরা। কিন্তু এখন আঁকতেছি না বলে আপাতত লাগতেছে না। তাহলে আই জয়েন্টে কোনো রিঅ্যাকশন নাই। আর কি কি আছে আই জয়েন্টে? কয়টা মেম্বার আছে এখন? আইজন ডিসে দুইটা মেম্বার আছে। দুইটা মেম্বার। সেই দুইটা মেম্বারে মেম্বার ফোর্স কাজ করবে। কোন জাতীয় মেম্বার ফোর্স কাজ করবে? হয়তোবা টেনশন অথবা কম্প্রেশন। আমি টেনশন এজিউম করে নিব। যদি টেনশন এজিউম করি, আই জয়েন্ট থেকে এইচ আই মেম্বারটা কোন পাশে আছে? বাম পাশে নাকি ডান পাশে? বাম পাশে। বাম পাশে। তাহলে বাম পাশে আমি একটা লাইন দিলাম। আর আই জে মেম্বারটা কোন পাশে আছে? বাম পাশে এবং কোন দিকে? বাম পাশে কিন্তু হরাইজন্টাল ভাবে নাই। পরে বাম পাশে এবং উপরে আছে। ভার্টিক্যাল। বাম পাশে এবং উপরে এই ধরনের ইনক্লাইন ভাবে আছে। তাহলে আমি কি টেনশন এজিউম করব নাকি কম্প্রেশন এজিউম করব? তোমরা কি বলো? আমি জেনারেলি করি কি, মানে আমি তোমরা যে কোনো একটা এজিউম করতে পারো। আমি অলওয়েজ সেই টেনশন এজিউম করি, যদি মাইনাস আসে তাহলে কম্প্রেশন হিসেবে পরে লিখে দিই। তো যদি আমি আমার প্যাটার্নে করি, তাহলে যদি টেনশন দিতে চাই তাহলে কিভাবে দিতে হবে বলো দেখি? চিহ্নটা কোন দিকে দিব? স্যার বাইরের দিকে। জয়েন্টের দিকে নাকি জয়েন্ট থেকে বাইরের দিকে? জয়েন্ট থেকে বাইরের দিকে। জয়েন্ট থেকে বাইরের দিকে। ক্লিয়ার কিনা দেখো একটু। এবং আমি যে মেম্বারটা যেভাবে আছে ফোর্সটা ওইভাবেই দিছি। রিজনটা কি? মেম্বারটা যদি হরাইজন্টাল থাকে হরাইজন্টাল দিছি, মেম্বার যদি ইনক্লাইন থাকে ইনক্লাইন দিছি। তো দেখো তো বুঝতে পারো কিনা তোমরা? যাতে স্যার বুঝতে পারি স্যার, মানে পরেরটার সাথে কিভাবে মিলবে, মানে মানটা কোনটার সাথে রিলেটেড, এরকম কিছু। স্যার এখানে ডিসটেন্স দেওয়া আছে। হ্যালো, বুঝতে পারছো কেন হয়েছে বলো দেখি? ফোর্স দুইটা কেন ওই বরাবর দিছে বলতে পারবা? স্যার ফোর্সটা ওই বরাবর এই কারণে টাচ যেহেতু স্যার ওই ইয়া আমি ফার্স্টেই বলে আসছি এক্সিয়াল ফোর্স কাজ করে কিভাবে। ফার্স্ট ক্লাসে পারপেন্ডিকুলারলি কার সাথে ওই স্যার পারপেন্ডিকুলার? এক্সিয়াল ফোর্স বা টেনশন বা কম্প্রেশন টু ফোর্স মেম্বারে কাজ করে কিভাবে?
লঙ্গিটিউডিনাল এক্সিস বরাবর স্যার। লঙ্গিটিউডানাল এক্সিস মানে লঙ্গিটিউডানাল এক্সিসটা কাজ করে কোন বরাবর? লেন্থ বরাবর না? জি স্যার, লেন্থ বরাবর। তা আই যে মেম্বার যে পাশে আছে সেই পাশেই তো তার লেন্থ, জি স্যার, বুঝতে পারছি। সেজন্যই লেন্থ বরাবর কাজ করছে। এগুলো কিন্তু সবগুলোই আমি ফার্স্ট চ্যাপ্টারে পড়ায় আসছি, টু ফোর্স মেম্বারে ফোর্স কিভাবে কাজ করবে। একই বেসিকেই আমি ইউজ করতেছি, নতুন কোনো বেসিক নাই। তাহলে এইটা কোন মেম্বারের মেম্বার ফোর্স বলো দেখি? এটা এই জেআই এফ আই যে অ্যালফাবেটিক্যালি আই আগে, সেজন্য আইটা আগে লিখলাম। আর এইটা এফ অফ এইচ আই। এখন আমাকে বলো এই জয়েন্টের মধ্যে আননোন কয়টা? আমি অলরেডি এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, রিঅ্যাকশন থাকলে রিঅ্যাকশন দিচ্ছি, যদি না, যেহেতু নাই দিই নাই। আর হচ্ছে মেম্বার থাকলে মেম্বার ফোর্স দিচ্ছে। ওকে, তিনটাই জিনিসই দেওয়া হয়েছে। এখন আমাকে বলো আননোন কয়টা এখানে? 2টা স্যার। সবগুলোর অ্যাঙ্গেল জানো? 5টা ভার্টিক্যালি কাজ করছে, এইচ আইটা হরাইজন্টালি কাজ করছে, আই যেহেতু ইনক্লাইন কাজ করছে, সেটার অ্যাঙ্গেল কত? স্যার ঢাল দিয়ে বের করতে হবে এটা। তাহলে ঢালটা কত বলো? আই থেকে জে এর হরাইজন্টাল ডিসটেন্স কত? আই থেকে জে এর হরাইজন্টাল ডিসটেন্স কত? 4 ফিট। 4 দিলাম। আর ভার্টিক্যাল ডিসটেন্স কত? 1.5 ফিট। 1.5। তাহলে স্লোপটা পেয়ে গেল না? জি স্যার। তাহলে এই ইনক্লাইন পার্টটা কত হবে? √4 স্কয়ার প্লাস 1.5 স্কয়ার না? জি স্যার। 4.27 এই যদি একটা কথা মনে রাখবা, অলওয়েজ সেই যদি ইনক্লাইন পোরশন দশমিকে আসে √ওভার করার পরে, দশমিকের পরে 3 গুণ নিয়ে করবা। 2 গুণ নিয়ে করলে অ্যাকুরেট আসে না, কারণ আসন্ন মানটা পরে গিয়ে অনেক বেশি পার্থক্য তৈরি করে ফেলবে। তাহলে 3 গুণ নিয়েই অলওয়েজ করবা যদি ইনক্লাইন পোরশনে দশমিক আসে। তাহলে আমি সেই জিনিসটাই করছি। এই দেখো, আই জয়েন্টেড ফ্রি বডি ডায়াগ্রাম, এতক্ষণ যেটা আঁকলাম সেটাই। ক্লিয়ার কিনা দেখো সব? ক্লিয়ার? জি স্যার। এখন এই দুইটা ইকুয়েশন সেখান থেকে ইউজ করলাম। তার মধ্যে এফ এইচ আইটা মানে তুমি চাইলে এফ এক্সটা আগেও ইউজ করতে পারো, এফ ওয়াইটা পরেও ইউজ করতে পারো। এগুলো আমি আগে পরে এমনি ইউজ করছি, কারণ সরাসরি সলভ করার জন্য তোমরা চাইলে কোনো একটা আগে ইউজ করতে পারো। এখন দেখো সামেশন অফ এফ এক্স এ এফ এইচ আইটা বাম পাশে, সেজন্য নেগেটিভ। আর আই জে এর কম্পোনেন্টটাও বাম পাশে, সেজন্য নেগেটিভ এক্স এক্সিস বরাবর। তবে কম্পোনেন্টটা কিভাবে বের করব? এফ অফ আই জে ডিভাইডেড বাই ইনক্লাইন পোরশনটা ইনটু কত? ইনটু তার স্যার হরাইজন্টাল ডিসটেন্স। হরাইজন্টালটা কত? 4 স্যার, 4 ফিট। 4 ফিট। 4 দিয়ে গুণ দিছি। দেখো এটাই কিন্তু ইনক্লাইন পার্টটা। তোমরা চাইলে দশমিকেও লিখতে পারো, তবে দশমিকে লিখলে দশমিকের পরে 3 ঘরটা লিখবা, 3 ডিজিট পর্যন্ত লিখবা। বুঝতে পারছো? আমি সরাসরি √ওভার আকারে রাখছি আর কি, মানে অ্যাকুরেট আনসার পাওয়ার জন্য। আর হচ্ছে 4 দিয়ে গুণ করলাম। আর এটা কিন্তু এক্স এক্সিস বরাবর নাই, এটা শুধু ওয়াই এক্সিস বরাবর। তো সামেশন অফ এফ ওয়াই যখন করব তখন আর এটা আসবে না, -5 হবে। এটা ভার্টিক্যালি নিচের দিকে বলে -5। আর এটার কম্পোনেন্ট উপরের দিকে যাচ্ছে মানে পজিটিভ, তাহলে হবে এফ অফ আই জে ডিভাইডেড বাই ইনক্লাইন পোরশন ইনটু 1.5। এফ অফ আই ভার্টিক্যাল জে ডিভাইডেড ডিসটেন্স। বাই ইনক্লাইন পোরশন ইনটু 1.5, উপরের দিকে মানে পজিটিভ। এই দুটো সলভ করেই তুমি এফ অফ আই জে এবং এফ অফ এইচ আই এর ভ্যালু বের করছো। এফ অফ আই জে এর ভ্যালু পাইছো পজিটিভ মানে টেনশন, আর এফ অফ এইচ আই এর ভ্যালু পাইছো নেগেটিভ কম্প্রেশন। কম্প্রেশন। যখন কম্প্রেশন লিখবে তখন কিন্তু সাইনটা আমি দিই নাই। আর তোমরা অনেকে কম্প্রেশন লিখার পরেও সাইনটা রেখে দাও, এটা করবে না। তাহলে কম্প্রেশন লিখলে আর সাইনটা দেওয়ার দরকার নাই। এখন হচ্ছে এটা 1 নাম্বার জয়েন্ট ছিল, আই এর পরে তারপরে 2 নাম্বার জয়েন্ট ছিল আমাদের জে জয়েন্ট। এটা আমি এক্সপ্লেইন করছি কেন জে জয়েন্ট। তাহলে 2 নাম্বার জয়েন্টে গেলে আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা আসবে এটা। তোমরা একটু মিলাই নিও এগুলো। এই দেখো জে জি স্যার, জয়েন্টের এটাই আসবে। নিচে নিচে একটা, বামে উপরে একটা, ডানে নিচে একটা। জি স্যার। আর উপর থেকে 5 কিপ কাজ করতেছিল, কোনো সাপোর্ট রিঅ্যাকশন নাই, এবং স্লোপ ছিল 4/1.5। এইখান থেকে এটার ডিসটেন্স হচ্ছে 4, আর জি আর জে এর ভার্টিক্যাল ডিসটেন্স হচ্ছে 1.5। একইভাবে এটা তো আগে বের করে আসছে আই জে মেম্বারের একই।
তো সেই স্লোপ গুলো লেখা হইলো এবং নিচের দিকে এফ অফ এইচ জেও আছে, এফ অফ এইচ জেও লেখা হইলো। এবার হচ্ছে তোমার একইভাবে সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই করে তোমাকে সলভ করে বাকি দুইটা আননোন বের করতে হবে। এখন আননোন বের করার সময় কোনো কারণে যদি এইচ আই এর ভ্যালু তোমাকে এখানে বসাইতে হয়, যেমন এখানে এইচ আই এর ভ্যালু বসাইতে হবে, এই 3 নাম্বার ইয়েতে গেলেই এইচ আই এর ভ্যালুটা আসবে। এইচ আই এর ভ্যালু কত বসাবা? এইচ আই এর ভ্যালু কিন্তু আগে বের করে আসছে, মাইনাস মাইনাস সহ 13 পয়েন্ট। বসাইতে হবে। অলওয়েজ টেনশন এজিউম করবা যে ভ্যালুটা আসছিল প্রথমে সেটাই বসাবা, মানে মাইনাস আসলে মাইনাস সহ বসাবা। এই দেখো এটা মাইনাস সহই বসাচ্ছে। বুঝতে পারছো? তাহলে আই জি স্যার। জয়েন্ট থেকে যেহেতু সলভ করা শুরু করছে, তাহলে আমাদের কয়টা জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে? 6টা জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। কয়টা ইকুয়েশন সলভ করতে হবে? টোটাল 12টা ইকুয়েশন সলভ করতে হবে। 12। এই পেজে আমাদের কয়টা জয়েন্ট হইলো, কয়টা ইকুয়েশন হইলো এই পেজটাতে? জয়েন্ট 3টা ইকুয়েশন 6টা স্যার। জয়েন্ট 3টা ইকুয়েশন 6টা। তাহলে এর পরের পেজে আরো 3টা জয়েন্ট আছে এবং ইকুয়েশন আছে আরো 6টা। 12টা। টোটাল 12টা ইকুয়েশনে দেখো আমাদের এটা বের হয়ে গেল 7.5। যদি এটা আগে বের হয়ে যায় এটা বের করতে হইতো না, কিন্তু দেখো এটা সলভ করতে গিয়ে আমাদের কি এফ অফ ডিএফ টা লাগছে? এই ইকুয়েশনে এফ অফ ডিএফ কি লাগে? এই ইকুয়েশনে এফ অফ ডিএফ লাগছে? লাগে নাই কিন্তু। তাহলে এই ইকুয়েশনটা সলভ না করলেও হচ্ছে তোমাদের, কারণ তোমরা এত দূরেই আনসার পেয়ে যাচ্ছ। তাহলে আসলে টোটাল 12টা না 11টা ইকুয়েশন সলভ করলেই হয়ে যাচ্ছে। তাহলে দেখো আনসার গুলো যেগুলো বের করতে বলছিল, সিএফ বের করতে বলছিল সেটার পাশে আমি আনসার লিখে রাখলাম, এদিকে এফজি বের করতে বলছিল সেটার পাশে আমি আনসার লিখে রাখলাম, এবং এইচআই বের করতে বললো সেটার পাশে আমি আনসার লিখে রাখলাম। মানে প্রসিডিউরসটা বুঝছো কিনা দেখো, জয়েন্ট মেথডের প্রসিডিউরসটা ইজি কিন্তু একটু লেন্দি। 12টা ইকুয়েশন বুঝতেই পারতেছো, বাবা 6টা জয়েন্ট বুঝতেই পারতেছো, একটু টাইম কনজিউমিং তুলনামূলক অন্য অঙ্কের তুলনায়। এক্সামে স্যার কতটা আননোন থেকে মানে কতটা ইকুয়েশন আনুমানিক সলভ করতে হয়? এগুলো কিন্তু এক্সামেই থাকে, এই ধরনের এগুলো কিন্তু এক্সামের কোশ্চেন থেকে এনে বিভিন্ন অঙ্কে বিভিন্ন ধরনের হয়। আমরা আরো কয়েকটা অঙ্ক দেখবো আসলে। তাহলে এটা গেল জয়েন্ট মেথডের একটা স্যাম্পল। আরেকটা দেখে আসি জয়েন্ট মেথডের। এই অঙ্কটা আবার সেকশন মেথডেও করা আছে, সেটাতে আমি পরে আসতেছি। 2 নাম্বার অঙ্কটা জয়েন্ট মেথডে দেখি। এই দেখো এটা কি স্পেশাল টাইপে পড়ছে? দুইটা সাপোর্ট এই কি বামে বা ডানে? না স্যার। না স্যার। এটা যদি আমি মাঝামাঝি পজিশন চিন্তা করি, তাহলে দেখো বাম পাশে একটা সাপোর্ট, ডান পাশে আরেকটা সাপোর্ট। তাহলে এটাতে কিন্তু কি করতে হবে? তুমি যদি বাম রিঅ্যাকশন পাশ থেকে নিতে হবে। ঘুরে আসতে চাও তাহলে কোন সাপোর্টের রিঅ্যাকশনটা লাগবে? যদি বাম পাশ থেকে করতে চাও এ সাপোর্টেড এ সাপোর্টের রিঅ্যাকশনটা লাগবে, আর যদি ডান পাশ থেকে লাগবে। করতে চাও তাহলে এফ সাপোর্টের রিঅ্যাকশনটা লাগবে। জি স্যার। ঠিক আছে? এবং এ সাপোর্টের রিঅ্যাকশন কিন্তু একটা, এফ সাপোর্টের রিঅ্যাকশন কিন্তু দুইটা। এখন কিন্তু এখানে একটা প্রবলেম আছে দেখো, এ থেকে যদি সলভ করতে চাও তাহলে এ নাম্বারটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট জয়েন্ট। রিঅ্যাকশন তো বের করা হয়ে যাবে, এই দুইটা আননোন তখন থাকবে, এই দুইটা আননোন বের হয়ে যাবে। 2 নাম্বার জয়েন্ট কোনটা হবে, বি নাকি আই? বি বি। 2 নাম্বার জয়েন্ট যদি এটা হয় এটাও সলভ হয়ে যাবে, এটাও সলভ হয়ে যাবে। তারপরে সি সি এর নাকি আই? আই স্যার। জি স্যার আই। তাহলে এটাও সলভ হয়ে যাবে, এটাও সলভ হয়ে যাবে। তারপরে সি নাকি এইচ? সি সি। তখন এটাও সলভ হয়ে যাবে, এটাও সলভ হয়ে যাবে। তারপরে এস নাকি ডি? এইচ এইচ। এইচ গেল। তারপরে জি নাকি ডি? ডি ডি ডি। তারপরে ই নাকি জি? জি ইও করা যায় কিন্তু ই আমরা করব না, কারণ আমাদের জিএফ মেম্বারটা লাগবে বা এফজি মেম্বারটা লাগবে। সেজন্যই আমাদের এই 7 নাম্বার এটাতে করলেই তাড়াতাড়ি সলভ করতে পারবো। তাহলে কয়টা ইকুয়েশন সলভ করা লাগতেছে? 14টা। রিঅ্যাকশন বের করার জন্য তো একটা করতেই হবে,
বা রিঅ্যাকশন বের করার জন্য তো 3টা আছেই, 17টার মতো লাগতেছে। ঠিক আছে? 17 এখন আমরা যদি ডান পাশ থেকে করি, এবার দেখি। তাহলে 1 নাম্বার এটা। তারপরে কোনটাতে যাব? এটা বের হয়ে যাবে, এটা বের হয়ে যাবে। ইতে এটা 2 নাম্বার, এটা বের হয়ে যাবে, এটা বের হয়ে যাবে। তারপরে এটা 3 নাম্বার, জিতে এটা বের হয়ে যাবে, এটা বের হয়ে যাবে। তারপরে এটা 4 নাম্বার, এটা বের হয়ে যাবে, এটা বের হয়ে যাবে। তারপরে এই যে এই যে 5 নাম্বার, এটা বের হয়ে যাবে, এটা বের হয়ে যাবে। দেখো তো আমাদের যে মেম্বার গুলো বের করতে বলছে সেগুলো বের হয়েছে কিনা। হয়েছে? জি স্যার বের হয়ে গেছে। তাহলে কয়টা ইকুয়েশন লাগলো? রিঅ্যাকশন বের করার জন্য 3টা, আর এখানে কয়টা ইকুয়েশন? 5টা জয়েন্টের জন্য 10টা, 10টা 13টা 13টা ইকুয়েশন। 13টা বাম পাশ থেকে শুরু করলে কয়টা ইকুয়েশন লাগতেছিল? 15টা 17 17টা স্যার। হ্যাঁ 17টা। তাহলে সেই হিসেবে আমরা ডান পাশ থেকে শুরু করলে এই অঙ্কটাও ইজি পাচ্ছি। তবে একটা স্টেপ বেশি। কোন স্টেপটা বেশি এখানে আগের অঙ্কের থেকে? রিঅ্যাকশন রিঅ্যাকশনটা বের করতে হবে। এই দেখো রিঅ্যাকশনটা বের ফার্স্টে রিঅ্যাকশন বের করে নিছে। ধরো আমরা এই রিঅ্যাকশন গুলো জানি না, ডিরেকশন ধরছি আমি উপরের দিকে, বাম পাশে এবং উপরের দিকে। এই ভ্যালু গুলো ধরো জানি না এখনো আমি। তো ফার্স্টে করলাম কি, আমি এফ জয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলাম। এফ জয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেওয়ার সময় আমরা জানি মোমেন্টের ইকুয়েশন হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। যদি ফোর্স থাকে হরাইজন্টাল ভাবে ডিসটেন্স নিতে হবে, সেজন্য ভার্টিক্যাল। আর ফোর্স যদি থাকে ভার্টিক্যাল ডিসটেন্স নিতে হবে হরাইজন্টাল। এবং আমি এখানে ক্লকওয়াইজ কে পজিটিভ ধরে করছি, তোমরা চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরে করতে পারো। তাহলে আমি যদি উপর থেকে করি 5 ইনটু কত হবে, 5টা হরাইজন্টাল ফোর্স, ডিসটেন্স নিতে হবে ভার্টিক্যাল, ভার্টিক্যাল হচ্ছে এই ডিসটেন্স মানে 6। তাহলে 5 ইনটু 6 হচ্ছে ক্লকওয়াইজ, সেজন্য পজিটিভ। 5 ইনটু 6 এটা পজিটিভ। তারপরে এই 5 ইনটু কত হবে বলো দেখি। এফ পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নিই, এই 5 ইনটু কত? বলো। এটাই যদি বলতে না পারো তোমরা, অন্যান্য বি সেকশন তো পারলো, বি সেকশন পারছো, অথচ তোমরা করতেছো না। তোমরা কি আসলে মেকানিক্স পড়তেছো বাসায়? আমার মনে হচ্ছে না তোমাদের কতটা আনসার না। যা ইচ্ছা করো, কিছুদিন পরেই তো যা হওয়ার হবে। ফেস টু ফেস পরীক্ষা হলে দিতে পারবা? হ্যালো, সব জিনিস মাথায় রেখে পড়ালেখা করো, তোমাদের লাইফ যা ইচ্ছা করো। এই 5টা কিন্তু এই এফ পয়েন্টের মধ্য দিয়েই যাচ্ছে, কারণ এফ পয়েন্টটা হচ্ছে হরাইজন্টাল ফোর্স, ডিসটেন্স নিতে হবে ভার্টিক্যাল। সি থেকে এফ এর ভার্টিক্যাল কোনো ডিসটেন্স নাই, সেজন্য এই 5 ইনটু 0, সেজন্য এটা ইকুয়েশনে আসবেই না। তারপর হচ্ছে এই 5 ইনটু 6 হবে, কারণ এই ডিসটেন্সটা ভার্টিক্যাল ডিসটেন্স। এফ থেকে বি এর ভার্টিক্যাল ডিসটেন্স নিতে হবে, কারণ বি পয়েন্টে যে ফোর্সটা আছে সেটা হরাইজন্টাল। 5 ইনটু 6 এটা অ্যান্টি ক্লকওয়াইজ, সেজন্য -5 ইনটু 6। তারপর আসতেছে এ ওয়াই। এবার ভার্টিক্যাল ফোর্স গুলো নিই। এ ওয়াই ইনটু কত? এ ওয়াই এটা ভার্টিক্যাল ফোর্স, সুতরাং এ থেকে এফ এর কোন ডিসটেন্স নিতে হবে? হরাইজন্টাল ডিসটেন্স নিতে হবে। হরাইজন্টাল ডিসটেন্স হচ্ছে এই পুরাটা। পুরাটা কত? 3 24। তাহলে এ ওয়াই ইনটু হবে 24। এই দেখো এ ওয়াই ইনটু হচ্ছে 24 এবং ক্লকওয়াইজ মানে পজিটিভ। তারপর আসতেছে 3 ইনটু কত? 3টা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, ডিসটেন্স নিতে হবে হরাইজন্টাল, কারণ এফ পয়েন্ট থেকে ডিসটেন্স হবে এই ডিসটেন্সটা মানে হচ্ছে 16 ফিট। তাহলে 3 ইনটু 16 অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে মাইনাস। আবার এই 3 ইনটু হচ্ছে, এই 3 ইনটু হবে 8 অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও মাইনাস, ইকুয়াল টু 0। এখান থেকে ওয়াই এর ভ্যালু বের করলো। তারপর সামেশন অফ এফ এক্স করলে আমার এই ইকুয়েশন, সরি সামেশন অফ এফ ওয়াই করলে এই ইকুয়েশনটা আসে। তার মধ্যে ওয়াই এর ভ্যালু কিছুক্ষণ আগে বের করছি, সেটা বসাই দিলে এফ ওয়াই এর ভ্যালু বের হয়ে যাবে। আর যদি সামেশন অফ এফ এক্স করি তাহলে এফ এক্স এর ভ্যালু বের হয়ে যাবে।
ডিরেকশনও পেয়ে গেলাম, সবকিছু পেয়ে গেলাম। এবার হচ্ছে আমি এফ জয়েন্ট থেকে আঁকা শুরু করব। এফ জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম। এফ জয়েন্টে এদিক থেকে 3 কাজ করতেছিল রিঅ্যাকশন, এদিক থেকে 15 কাজ করতেছিল, সেই দুইটা প্রোভাইড করলাম। এক্সট্রা কোনো গিভেন ফোর্স ছিল কোয়েশ্চেনে, এফ জয়েন্টে কোনো এক্সট্রা গিভেন ফোর্স ছিল না, রিঅ্যাকশন গুলো দিয়ে দিছে। এইবার লাগবে আমাদের মেম্বার ফোর্স, এটাতে কাজ করবে এফ অফ এফ জি, আর এখানে কাজ করবে এফ অফ ইএফ। তাহলে এফ অফ এফ জি এবং এফ অফ ইএফ দিলাম। এফ অফ ইএফ এর স্লোপটা বের করলাম। ইএফ এর স্লোপ হচ্ছে এখান থেকে হরাইজন্টাল ডিসটেন্সটা হচ্ছে 8 ফিট, ভার্টিক্যাল ডিসটেন্সটা হচ্ছে 6 ফিট। এজন্য এই ভার্টিক্যাল 6 আর হরাইজন্টাল 8 দিলাম। ইনক্লাইন্ড অংশটা 10 এ সাউন্ডটা একটু কম আসতেছে স্যার। ইনক্লাইন্ড অংশ 10 এ আসতেছে। স্যার স্যার সাউন্ড একটু সাউন্ড কম আসতেছে স্যার আপনার। ইনক্লাইন্ড অংশ 10 এ আসতেছে। এখন শুনতেছে কিনা বল। না স্যার, এবার তো আরো কমে গেছে স্যার সাউন্ড। ইনক্লাইন্ড অংশ 10 এ আসতেছে। শুনতেছো এখন? জি স্যার। আচ্ছা যাক, ইনক্লাইন্ড অংশ 10 এই আসতেছে। সেখান থেকে তোমাদের সামেশন এফএক্স এবং সামেশন এফওয়াই করছে একইভাবে ওই দুইটা ইকুয়েশন সলভ করার কোনো কিছু না। ফার্স্টে 1 নাম্বার এটাতে সলভ করবা, 2 নাম্বার কোন জায়গায় যে জায়গায় সেই জায়গায় সলভ করবা, 2 নাম্বার এখানে যাইতে হবে ই জয়েন্টে। এইভাবে করে করতে হবে আর কি। এখানে করা আছে, সিরিয়ালি করে দেয়া আছে। এখানে এটা লাগতো টোটাল 5টা জয়েন্ট, একটা জয়েন্ট এই পেজে আছে, পরবর্তী 4টা জয়েন্ট এই পেজে আছে। ঠিক আছে, প্রসিডিউরসটা বলতেছে। এই দেখো দশমিকের পর যদি আসে 3 ঘর লিখবা, এখানে লেখা আছে, একটা প্যাটার্নও দেখা আছে। এগুলো পূর্ণ সংখ্যা আসছিল, ইনক্লাইন্ড অংশটা 10 আসছিল, 10 এ লেখা হয়েছে। এখানে ইনক্লাইন্ড অংশ দশমিকে আসছে, সেজন্য দশমিকের পর 3 ঘর লেখা হয়েছে। এটা হচ্ছে জয়েন্ট মেথডের প্রসিডিউর। এখানে জয়েন্ট মেথডে আর কোনো কি অঙ্ক করে দেয়া আছে? না, আর কোনো অঙ্ক করে দেয়া নাই। দুইটা অঙ্ক জয়েন্ট মেথডে করে দেয়া, সেই দুইটা অঙ্কই আবার সেকশন মেথডে করে দেয়া। এবার আসি আমরা সেকশন মেথডে। তোমাদের নেক্সট ক্লাসে কিন্তু ট্রাসের উপরে, নেক্সট ক্লাসে পরীক্ষা দিবা নাকি এর পরের ক্লাসে দিবা? ক্লাসে না, আমি ক্লাস টাইমের বাইরে নিব এটা, কারণ নাইলে সিলেবাস শেষ হবে না আমাদের। আচ্ছা, তোমরা 2 সেকশন স্যার নেক্সট একসাথে উইকে করে, দুইটা কুইজ হবে, পরের উইকে নিলে ভালো হয়। না তোমরা যে উইকে দিতে চাও আমার কোনো সমস্যা নেই, সোজা কথা। আমি স্যার স্যার নেক্সট পরে উইকের পরের উইকেতেই আমি তো বললাম আমার কোনো সমস্যা নেই, আমাকে ডেটটা এবং তারিখটা তোমরা যদি নেক্সট উইকের পরের উইকে দাও, তাহলে তোমরা এ সেকশন এবং বি সেকশন 2 সেকশনে কনসাল্ট করে একটা কমন টাইম দিবে ক্লাস টাইমের বাইরে। মানে তোমাদের রেগুলার ক্লাস যে সময়, সেই সময় হইলে আমি সিলেবাস শেষ হবে না মনে হয়, সেজন্যই আমি একটু ক্লাসকে বাঁচাইতে চাচ্ছি। স্যার আমাদের সেমিস্টার ফাইনাল কি অনলাইনই হবে স্যার? সেটা তো বলতে পারতেছি না। ইউজিসি একটা নোটিশ দিছে, দেখো নাই? 23 তারিখ পর্যন্ত, 23 তারিখের পরে ভার্সিটি খুলে যাবে এবং 23 তারিখের আগ পর্যন্ত পরীক্ষা বন্ধ রাখার জন্য, মানে ফাইনাল পরীক্ষা টরীক্ষা এগুলো বন্ধ রাখার জন্য। এখন ভার্সিটি এটা কোন দিকে, ভার্সিটির ডিসিশন আমি এখনো জানি না, দেখা যাক কি হয়। যদি হয়, যদি ওই মোতাবেক করে। ফাইনাল এক্সাম নাকি কুইজে অন্তর্ভুক্ত? বুঝি নাই। পরীক্ষা যে 23 তারিখ বন্ধ রাখতে হচ্ছে, ফাইনাল নাকি যে কোনো ধরনের পরীক্ষা? সেটা সম্বন্ধে এখনো ভার্সিটি আমাদের কিছু জানাই নাই, বললাম তো আমি। কি বুঝাইছে সেটা সম্বন্ধে ভার্সিটি কি বুঝতেছে, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে এগুলো। তো দেখা যাক, এখনো ডিসিশন না আসা পর্যন্ত আমরা যেভাবে করে চলতেছিলাম ওইভাবেই চলতেছি। তো দেখা যাক আর কি। তো আমার মনে হচ্ছে মানে অনেক কিছু হইতে পারে এখন, পসিবিলিটিস বিশেষ করে তোমাদের ফাইনাল পরীক্ষাটা নিয়ে তোমাদের একটু বেশি কনসার্ন থাকা উচিত। যদি ফাইনাল পরীক্ষা ফেস টু ফেস হয়, তাহলে কিভাবে করবা সেটাও একটু মেন্টালি রেডি থাকা উচিত। যদি ফাইনাল পরীক্ষা অনলাইনে হয়, তাহলে মেয়ের ভিতরে কিন্তু ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাবে 23 তারিখের ভিতরে। জি স্যার। আর যদি অনলাইনে না হয়, তাহলে কিন্তু তোমরা একটা টাইম পাবা, ওই টাইমেই তোমাদের রিপোর্টটা দিতে হবে। এবং ইউজিসির ডিসিশন যদি হয়ে থাকে, সেখানে ভার্সিটিও কিছু করতে পারবে। দেখা যাক কি হয়, আমি আসলে বুঝতেছি না, যেটা ডিসিশন হবে ওইটাই, আগে থেকে চিন্তা করে কোনো লাভও নেই।
তবে তোমাদের একটু আগায় থাকা উচিত। তোমরা থিওরি কোর্স গুলো অনেক ড্যাম কেয়ার ভাবে করতেছো বলে আমার মনে হচ্ছে, অন্ততপক্ষে মেকানিক্স কোর্সটা করতেছোই না। তোমাদের কথা শোনা যাওয়া মনে হচ্ছে ঝামেলায় পড়ে যাবে কিন্তু। সেকশন মেথডে আসি এখন। সেকশন মেথড হচ্ছে অঙ্কটাকে ইজি করার জন্য, মানে অঙ্কের লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে, ধরো 12টা ইকুয়েশন সলভ করা বা 15টা ইকুয়েশন সলভ করা বা 13টা ইকুয়েশন সলভ করা, সেটা একটু ইজি করার জন্য একটা নতুন মেথডে আমরা করার ট্রাই করব, সেটা হচ্ছে সেকশন মেথড। তবে সেকশন মেথডটা জয়েন্ট মেথড থেকে একটু টাফ, ছোট কিন্তু টাফ। বুঝতেই পারতেছো, একটা বড় অঙ্ককে ছোট করতে গেলে একটু কমপ্লেক্স সিনারিও চিন্তা করতে হবে। আমি একটু কমপ্লেক্স বলতেছি, তবে সেই কমপ্লেক্সটাকে ইজি করার জন্য আমি তোমাদের কয়েকটা জিনিস মনে রাখতে বলবো। এই এই পেজে যা আছে এটা কোনো বইয়ের ল্যাঙ্গুয়েজ না। এই পেজে যা আছে এগুলো কোনো বইয়ের ল্যাঙ্গুয়েজ না। তবে এইটা কোনো ফাইনাল ডিসিশনও না। তবে অঙ্কটা করতে গেলে এইসব জিনিস একটু মাথায় রাখলে তোমার অঙ্কটা করা ইজি হবে। এই 5টা পয়েন্ট আমি ফার্স্টে চাইছিলাম এগুলো লিখে না দিতে, কারণ এগুলো যেহেতু বইয়ের কোনো ল্যাঙ্গুয়েজ না বা হার্ড এন্ড ফাস্ট কোনো রুল না, তবুও আমি আসলে তোমাদের লিখে দিলাম। তবে এটা একটা জিনিস মনে রাখবে, এটা কোনো বইতে এভাবে লিখেও পাবা না এবং হার্ড এন্ড ফাস্ট কোনো রুলও না এগুলো। তবে এগুলো আমি অঙ্ক করতে করতে যে এক্সপেরিয়েন্সটা গেইন করছি সেটা থেকে তোমাদের ইজি করার জন্য কয়েকটা থাম্ব রুল দিয়ে দেওয়ার ট্রাই করছি আর কি। তাহলে আমরা একটু দেখি কি কি লিখা আছে। দ্য হোল ট্রাস ইজ সাবডিভাইডেড ইনটু 2 সেপারেট পার্ট। সেকশনটা এমন ভাবে নিতে হবে যাতে ট্রাসটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। বুঝতে পারছো? 2টা আলাদা পার্ট হয়ে যাবে, সেপারেট পার্ট হয়ে যাবে, এমন ভাবেই সেকশনটা নিতে হবে। সেকশন মানে কেটে ফেলতে হবে আর কি। তাহলে সে সেকশনটা নেয়ার সময় এমন ভাবে সেকশনটা নিতে হবে যাতে কোনোভাবেই সেকশনটা জয়েন্ট দিয়ে পাস না হয়। আমি প্রত্যেকটা সম্পর্কে এক্সাম্পল দিব। আগে আমরা জেনে রাখি 2টা সেপারেট পার্টে বিভক্ত হয়ে যাবে এবং প্রত্যেকটা জয়েন্ট দিয়ে, কোনো জয়েন্ট দিয়েই সেকশনটা পাস হইতে পারবে না। এবং ট্রাসের মেম্বার ফোর্স যেগুলোর বের করতে বলছে, যেমন আমরা আগের অঙ্কতেও দেখছি 3টা মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছিল। তাহলে সেই 3টা মেম্বারের মেম্বার ফোর্স যদি বের করতে বলে, ট্রাসের মেম্বার সেকশনটা এমন ভাবে নিতে হবে যাতে যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেটা যাতে কাটা যায়। মানে এমন ভাবে কাটতে হবে যাতে সেই মেম্বারটা অবশ্যই কাটা যায়। এখন 3টা মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বললে কি 3টাই কাটা যাবে? তা না, তোমাকে একটা মেম্বার চিন্তা করতে হবে। ধরো ফার্স্টে HI মেম্বার বের করতে চাচ্ছ, HI মেম্বারের মেম্বার ফোর্স বের করতে চাচ্ছ, তাহলে এমন ভাবে সেকশনটা নিতে হবে যাতে HI মেম্বার কাটা যায়। এভাবে করে একটা মেম্বার চিন্তা করতে হবে। সেটাই বলা হয়েছে দ্যাট ট্রাস মেম্বার হুইচ মেম্বার ফোর্স হ্যাজ টু বি ডিটারমাইন্ড। যেটার মেম্বার ফোর্স ডিটারমাইন করতে হবে সেটা মাস্ট বি কাট, মানে সেকশনে কাটা যাইতে হবে। তারপরে হচ্ছে ইফ দ্য আদার মেম্বার, ইফ বলছে, এটা হইতেও পারে নাও হইতে পারে। যদি হয় তাহলে করবা, না হলে করবা না। ইফ আদার মেম্বারস দ্যাট আর কাট, আদার মেম্বারস মানে কোনগুলো বুঝাইছে? যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেটা ছাড়া যে মেম্বার গুলো কাটা যাবে। আমি 3 নাম্বার পয়েন্টে বলে আসছি, যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলবে সেটা অবশ্যই কাটা যাইতে হবে। সেটা ছাড়া যে মেম্বার গুলো কাটা যাবে সেগুলোর কথা বলতেছে এখন 4 নাম্বার পয়েন্টে। সে মেম্বার ছাড়া যে মেম্বার গুলো কাটা যাবে সে মেম্বার গুলো যদি প্যারালাল হয়, সেটাই বলা হয়েছে। সেই মেম্বার, আদার মেম্বার গুলো যদি প্যারালাল হয় তাহলে আমাদের করতে হবে কি, সামেশন অফ fx ইকুয়েশন ইউজ করতে হবে এবং সামেশন অফ fy ইকুয়েশন ইউজ করতে হবে। কখন কোনটা করব? যদি y এক্সিস এর প্যারালাল হয় তাহলে সামেশন অফ fx ইউজ করব, আর যদি x এক্সিস এর প্যারালাল হয় তাহলে সামেশন অফ fy ইউজ করব। আমি আবার বলতেছি, দেখো প্রত্যেকটা ট্রাস 2 ভাগে বিভক্ত হয়ে যাইতে হবে, এমন ভাবে সেকশনটা নিতে হবে এবং সেকশনটা নেওয়ার সময় এমন ভাবে নিতে হবে জয়েন্ট দিয়ে পাস করতে পারবে না। সেকশনটা এমন ভাবে নিতে হবে যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেটা অবশ্যই কাটা যাইতে হবে, আর যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেইটা ছাড়া যে মেম্বার গুলো কাটা গেছে সেগুলো যদি x এক্সিস এর প্যারালাল হয় তাহলে সামেশন অফ fy = 0 ইকুয়েশন ইউজ করতে হবে, আর যদি y এক্সিস এর প্যারালাল হয় তাহলে সামেশন অফ fx = 0 ইউজ করতে হবে। সবাই কি ক্লিয়ার? আমি এক্সাম্পল সহ দিলে আরো ক্লিয়ার হবে। আর 5 নাম্বার ইকুয়েশন হচ্ছে যদি প্যারালাল না হয়। 4 নাম্বার ইকুয়েশনটা ছিল যদি প্যারালাল হয়,
প্যারালাল না হইলে ধরো দুইটা মেম্বার প্যারালাল আর দুইটা মেম্বার প্যারালাল না, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? প্যারালাল আর প্যারালাল না এর মধ্যে পার্থক্যটা কি? বলো দেখি তোমরা। স্যার পরস্পর মিট করবে আর মিট করবে না। মিট করবে অথবা মিট করবে না। তাহলে প্যারালাল হইলে তো কোনোদিনও মিট করবে না। তাহলে সোজা কথা, যদি অন্য মেম্বার গুলো দেখো একই কথাই লেখা হয়েছে, ইফ দ্য আদার মেম্বারস দ্যাট আর কার্ড এক্সক্লুডিং দ্য মেম্বার হুইচ মেম্বার ফোর্স হ্যাজ টু বি ডিটারমাইন্ড, যে মেম্বারের মেম্বার ফোর্স ডিটারমাইন করতে বলছে সেটা ছাড়া বাকি যে মেম্বার গুলো কাটা গেছে সেগুলো যদি একটা কমন পয়েন্টে কোইনসাইড করে বা কমন পয়েন্টে ইন্টারসেক্ট করে, প্যারালাল না হইলেই তো কমন পয়েন্টে ইন্টারসেক্ট করবে। তাহলে যদি কমন পয়েন্টে ইন্টারসেক্ট করে, কিন্তু সে কমন পয়েন্টটা হইতে হবে ডিফারেন্ট পয়েন্ট। কার জন্য ডিফারেন্ট পয়েন্ট হইতে হবে? যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সে মেম্বারের জন্য ডিফারেন্ট পয়েন্ট হইতে হবে। সেই মেম্বারটা ওই পয়েন্ট দিয়ে পাস হইতে পারবে না। কোন পয়েন্ট দিয়ে? ওই কমন পয়েন্ট দিয়ে। কোন কমন পয়েন্ট? যে পয়েন্টটা অন্য মেম্বার গুলো কোইনসাইড করছে। যে মেম্বারের মেম্বার ফোর্স বের করছে সেটা ছাড়া যে মেম্বার গুলো ছিল, সেই মেম্বার গুলো যে পয়েন্টে কোইনসাইড করছে সেই পয়েন্টে যদি কোইনসাইড করে, তাহলে তোমাকে মোমেন্টের ইকুয়েশন ইউজ করতে হবে। সেটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট এট দ্যাট কমন পয়েন্ট বাট ডিফারেন্ট পয়েন্ট ফর দ্য মেম্বার হুইচ মেম্বার ফোর্স হ্যাজ টু বি ডিটারমাইন্ড। কার জন্য ডিফারেন্ট পয়েন্ট হইতে হবে? যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেটার জন্য ডিফারেন্ট পয়েন্ট হইতে হবে, কিন্তু কমন পয়েন্ট হইতে হবে অন্য মেম্বার গুলোর জন্য যে মেম্বার গুলো কাটা গেছে। তাহলে আমি সেটার একটা অ্যাপ্লিকেশন দেখাই। একইভাবে ফার্স্টে আমাকে বলো এটার কি রিঅ্যাকশন বের করতে হবে জয়েন্ট মেথডের মতো। জয়েন্ট মেথডের মতো চিন্তা করে বলো এটার কি রিঅ্যাকশন বের করতে হবে নাকি হবে না? হবে না স্যার। ডান পাশ থেকে শুরু করলে হবে। ডান পাশ থেকে শুরু করলে হবে না, বাম পাশ থেকে শুরু করলে কিন্তু হবে। আচ্ছা, এইবার আসো আমাকে এমন ভাবে সেকশনটা, তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, সেকশনটা নেওয়ার সময় এমন ভাবে নেওয়ার ট্রাই করবে যাতে তিনটা চেয়ে বেশি মেম্বার কাটা না যায় বা তিনটার চেয়ে কমও কাটা না যায়। ওইভাবে নিতে পারলে সবচেয়ে বেটার অপশন। সবসময় যে তিনটা নিতে পারবা তাও না, তবে তিনটা হইলে সবচেয়ে বেটার অপশন। তাহলে আমরা একটু দেখার ট্রাই করি। ফার্স্টে আমি ধরো HI মেম্বারটা বের করতে চাচ্ছি, এই HI মেম্বারের মেম্বার ফোর্স বের করতে চাচ্ছি। তাহলে আমি সেকশনটা নিতে হবে কিভাবে? HI মেম্বার কাটা যায় মতো নিতে হবে অবশ্যই। যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেটা অবশ্যই কাটা যাইতে হবে। সেটা কত নাম্বার পয়েন্ট ছিল? 3 নাম্বার পয়েন্ট ছিল এখানে। তাহলে সেটা আমাকে ফলো করতে হবে এবং এমন ভাবে কাটতে হবে কাটাটা যাতে কোনো জয়েন্ট দিয়ে পাস না করে। যেমন আমি এইভাবে কাটলে হবে না। এটা কোন জয়েন্ট দিয়ে পাস করছে সেকশনটা? যে জয়েন্ট দিয়ে। যে জয়েন্ট দিয়ে পাস করছে, তাইলে কিন্তু হবে না। তাহলে এটা আমরা নিতে পারবো না। তারপরে আমরা ধরো সেকশনটা এইভাবে নিলাম, তাইলে কি হবে? না স্যার, হবে না। দুই ভাগ হয়ে গেল ট্রাসটা। একটা হচ্ছে এই পাশের পার্টটা, একটা হচ্ছে এই পাশের পার্টটা। দুই ভাগ হয়েছে। প্রথম সত্য মানছে। দ্বিতীয় সত্য কি ছিল? কোনো জয়েন্ট দিয়ে পাস করতে পারবে না, পাস করা নাই। দ্বিতীয় সত্যও মানছে। তৃতীয় সত্য কি ছিল? যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে হবে সেটা কাটা যাইতে হবে। কোন মেম্বারের মেম্বার ফোর্স বের করতে চাচ্ছিলাম আমরা? HI মেম্বারের মেম্বার ফোর্স বের করতে চাচ্ছিলাম। এটা কি কাটা গেছে? নো স্যার। কাটা যায় নাই। তাহলে এইভাবে সেকশনটা নিতে পারবা না। তাহলে এইভাবে করে তোমাদের সবগুলো মানতে হবে আর কি। তাহলে দেখি আমরা, আমি যদি এইভাবে নিই সেকশনটা, তাহলে দেখো প্রথম তিনটা সত্য মানছে কিনা। ক্লাসটা পুরোটা দুই ভাগ হয়ে গেল, কোনো জয়েন্ট দিয়ে পাস করে নাই এবং HI মেম্বার কাটা গেছে। তিনটা সত্য কি মানছে? জি স্যার, হইছে। এখন আমাকে বলো যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেটা কোনটা? HI। HI ছাড়া কয়টা মেম্বার কাটা গেছে এবং সেগুলো কি কি? HJ আর এবিসি আর JG। HJ GJ আর GJ। HJ আর GJ। তাহলে এই দুইটা মেম্বার কি প্যারালাল নাকি কোনো একটা কমন পয়েন্টে কোইনসাইড করছে? কমন পয়েন্টে কোইনসাইড করবে। তাহলে কি 4 নাম্বারটা আমাদের লাগবে HI বের করার সময়? না স্যার, 5 নাম্বারটা। 5 নাম্বারটা লাগবে। তাহলে 5 নাম্বারে গেলে কি করতে হবে? আমাদের কমন পয়েন্টে কোইনসাইড করতেছে এবং সেটা কার জন্য ডিফারেন্ট পয়েন্ট হইতে হবে?
যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেটার জন্য ডিফারেন্ট পয়েন্ট হইতে হবে। তাহলে দেখো এই যে জয়েন্ট দিয়ে এইচআই মেম্বারটা কি পাস করতেছে? নো স্যার। এইটাও খেয়াল রাখতে হবে, এইচআই মেম্বার কিন্তু ওই জয়েন্ট দিয়ে পাস করতে পারবে না, কারণ যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে তার জন্য ডিফারেন্ট পয়েন্ট হইতে হবে। কিন্তু এই জিনিসটা একটু ক্রিটিক্যাল, বুঝছো কিনা দেখো। যে জয়েন্ট দিয়ে অন্য মেম্বার গুলো পাস করবে, কিন্তু যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেটা পাস করতে পারবে না, সেটার জন্য ডিফারেন্ট পয়েন্ট হইতে হবে। সেটার জন্য কি ডিফারেন্ট পয়েন্ট আমাদের জন্য যে জয়েন্টটা? হ্যালো, জি স্যার। ডিফারেন্ট পয়েন্ট, তাহলে আমাদের মানতেছে। তাহলে আমাদের কোন ইকুয়েশন ইউজ করতে হবে? ফোর্সের ইকুয়েশন নাকি মোমেন্টের ইকুয়েশন? ফার্স্ট নাম্বারে দেখি মোমেন্টের না মোমেন্ট। মোমেন্টের মোমেন্ট। ইকুয়েশন। কোন পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিবা? মোমেন্ট নিতে গেলে তো একটা পয়েন্টের বা একটা অ্যাক্সিসের সাপেক্ষে নিতে হয়। মোমেন্ট নিতে হবে ওই কমন পয়েন্ট বাট ডিফারেন্ট পয়েন্ট এর সাপেক্ষে। মানে কোন পয়েন্টের সাপেক্ষে? কার জন্য কমন, কার জন্য ডিফারেন্ট? কার জন্য কমন, কার জন্য ডিফারেন্ট? এইচআই মেম্বারের জন্য ডিফারেন্ট, কিন্তু অন্য দুই মেম্বারের জন্য কমন। যে জয়েন্টে কানেক্ট ছিল না, ওই যে জয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে হবে। অন্য যে মেম্বার গুলো যে পয়েন্টে কোইনসাইড করছিল সেই জয়েন্টের সাপেক্ষে, মানে যে জয়েন্টের সাপেক্ষে কোইনসাইড করছিল না, যে জয়েন্টেই তো কোইনসাইড করছিল বাকি দুইটা জি মেম্বার, স্যার। তাহলে সেই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে হবে। তবে মোমেন্ট নেওয়ার সময় খেয়াল রাখতে হবে ওই জয়েন্ট দিয়ে কিন্তু এইচআই মেম্বার পাস করতে পারবে না, আমাদের পারতেছে না, অতএব আমরা নিতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট ইকুয়েশন হবে এই সেকশনটা নিয়ে মোমেন্ট এট জে, এবং মোমেন্ট এট যে ইউজ করবা সেটা কি সেকশন নেওয়ার পরে ডান পাশেরটা নিবা নাকি বাম পাশেরটা নিবা? কোনটা ডান নিয়ে? পাশেরটা নিব স্যার। ডান পাশেরটা নিবা। যদি বাম পাশেরটা নাও তাহলে কিন্তু রিঅ্যাকশন সলভ করে তারপরে করতে হবে, ঠিক আছে? এবং ডান পাশেরটা তুলনামূলক ছোট সেকশনটা, তাহলে ডান পাশটা নেওয়াই ইজি। তাহলে গেল এটা। এবার আমাকে বলো জিএফটা কিভাবে বের করবা? জিএফটা বের করার জন্য সেকশনটা কিভাবে নিবা? আমি বলতেছি প্রত্যেকটা মেম্বারের জন্য কিন্তু আলাদা আলাদা সেকশন নিচ্ছি আমি এখানে। অথবা এফজি মেম্বার বের করার জন্য কিভাবে সেকশনটা নিবা? এমন ভাবে নেওয়ার ট্রাই করবা যাতে ৩টা মেম্বার কাটা যায়। আমাদের ফার্স্টেই বলছি আমি। জি আর এফ এর মাঝখান দিয়ে এভাবে সম্ভব না? জি স্যার সম্ভব। তাহলে এভাবে নিলে তুমি ডান পাশেরটা নিয়েই করবা, কারণ ডান পাশ থেকেই তুমি সলভ করতে পারবা, নাইলে রিঅ্যাকশন বের করে আসতে হবে। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে দেখো, পাঁচটা কি ২ ভাগ হইছে? জি স্যার হইছে। তারপর যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেটা কি কাটা গেছে? জি স্যার গেছে। জয়েন্ট দিয়ে পাস করছে? না স্যার করেন। করে নাই, তাহলে ৩টা শর্তই মানছে। এবার আমাকে বলো যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেটা ছাড়া বাকি যে ২টা মেম্বার কাটা গেছে সেগুলো কি প্যারালাল নাকি প্যারালাল না? স্যার আবার একটা পয়েন্টে কোইন্সাইড করতেছে। প্যারালাল কিনা প্যারালাল না? প্যারালাল না। এরর তো নাই। কোন পয়েন্টে কোইনসাইড করতেছে? ই ই পয়েন্টে কোইনসাইড করতেছে কিন্তু। এফএইচ মেম্বার এবং ইজি মেম্বার তুমি যদি এক্সটেন্ড করো তাহলে ই জয়েন্টে কোইনসাইড করবে বা ই পয়েন্টে কোইনসাইড করবে। তাহলে ই পয়েন্ট দিয়ে কোন মেম্বারটা পাস করতে পারবে না? ই পয়েন্ট দিয়ে কোন মেম্বারটা পাস করতে পারবে না? তুমি যদি সলভ করতে যাও তাহলে আরেকটা সত্য দেখতে হবে, ই পয়েন্ট দিয়ে কোন মেম্বার পাস করতে পারবে না? এফজি এফজি মেম্বার পাস করতে পারবে না। যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেটা পাস করতে পারবে না। তাহলে এখন পাস করতেছে নাকি করতেছে না ই জয়েন্টের সাপেক্ষে? করতেছে না। করতেছে না। তাহলে ই জয়েন্টের সাপেক্ষে করতে পারবে। ই জয়েন্টের সাপেক্ষে কিসের ইকুয়েশন ইউজ করতে হবে? মোমেন্টের নাকি ফোর্সের? মুভমেন্ট মোমেন্ট। মোমেন্টের।
তাহলে 2 নাম্বারটা সলভ হয়ে যাবে। কিন্তু 2 নাম্বার সম্বন্ধে তুমি কি রাইট সাইড নিবা নাকি লেফট সাইড নিবা? ই জয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে গেলে রাইট সাইড, রাইট সাইড নিলে ই জয়েন্ট কি রাইট সাইডে পড়তেছে নাকি লেফট সাইডে পড়তেছে? লেফট সাইডে পড়তেছে। তাহলে কি রাইট সাইড নিয়ে সলভ করা সম্ভব নাকি সম্ভব না? কি মনে করো? না স্যার, এই আসবে না। অবশ্যই সলভ করা সম্ভব। আমি তোমাদের বিম পড়ানোর সময় বলছিলাম মোমেন্টের ইকুয়েশন নেওয়ার সময় কোন পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে হয়। অঙ্ক করার সুবিধার জন্য সাপোর্টে নিই আমরা, কিন্তু আমি কি বলছিলাম সাপোর্টে ছাড়াও যে কোনো জায়গায় তুমি মোমেন্টের ইকুয়েশনটা ইউজ করে চেক করতে পারো, বলছিলাম না? সবকিছু খাইয়া ফেলছো। মানে তোমাদের দিয়ে যে কি হবে আমি জানি না, তোমরা এগুলো বেসিক না বুঝলে এগুলো কিচ্ছু বুঝবে না। আর আমি সত্য কথা বলি, তোমরা যদি বিম আজকে একদম ক্লিয়ার থাকতো গত ক্লাস পর্যন্ত, আজকের পড়া তোমাদের বাসায় কিচ্ছু পড়তে হইতো না, কিচ্ছু পড়তে হইতো না। সিম্পলি আমি বলতেছি মেকানিক্স যদি রেগুলার ক্লিয়ার থাকো, আমি তো বললাম পিএল এ কিচ্ছু পড়া লাগবে না মেকানিক্স। আর যদি তোমার মনে করো পিএল এ তোমার মেকানিক্স পড়া লাগতেছে, তার মানে তুমি মেকানিক্স বুঝে পড়ো না, ক্লাসে বুঝো না। তোমাদের আমি ওই সিনারিওটাই দেখতেছি। মানে কি করতেছো বাসায় আমি জানি না। 1-2 তে সবচেয়ে কম কোর্স, সবচেয়ে প্রেসার কম 1-2 তে, মাত্র 4টা থিওরি। সেশনাল 1-2 তে কয়টা? 2টা, একটা ইটেপস একটা কি ফিজিক্স, 2টা সবচেয়ে কম। কিন্তু তোমরা 2-1 এ উঠলে প্রেসার বুঝবা। মানে তোমরা এখনো বুঝতেছো না কিনা বুঝতেছো আমি জানি না, তোমাদের ইচ্ছা, তোমাদের লাইফ, যা ইচ্ছে করো। আমার তোমাদের বলার দায়িত্ব ছিল, ফার্স্ট ক্লাসেই বলে আসছি আমি। পিএল এ তুমি কি পড়বা, কোনটা ফেলে কোনটা পড়বা দেখো, এবার তোমাদের উপর। জানি না। আমি তোমাদের বিম পড়ানোর সময় বলে আসছিলাম মোমেন্টের ইকুয়েশন ইউজ করতে গেলে যে কোনো পয়েন্টে বিমের বাইরেও ইউজ করা যাবে। মোমেন্টের ইকুয়েশনের এই ধরনের কোনো ইয়ে নাই, সত্য নাই যে বাইরে ইউজ করা যাবে না। যে কোনো পয়েন্টের সাথে মোমেন্ট নিলে মোমেন্ট জিরো আসবে যদি সেটা ইকুইলিব্রিয়ামে থাকে। এটা তুমি বিমের বাইরে হইলেও সেমই আসবে। অতএব ডান পাশেরটা নিয়ে তুমি ডান পাশেরটার বাইরের একটা পয়েন্ট, বাইরের পয়েন্টটা হচ্ছে ই পয়েন্টের সাপেক্ষ মোমেন্ট নিতে অঙ্কটা সলভ করতে পারো, সমস্যা হবে না। আচ্ছা, এবার আসো সিএফ মেম্বার সলভ করতে গেলে সেকশনটা কিভাবে নিব? সিএফ মেম্বার সলভ করতে গিয়ে কিভাবে সেকশনটা নিবা? স্যার সি আর ই এর মাঝখান দিয়ে নিব। কোনটা? সি আর ই এর মাঝখান বরাবর সেকশনে। ই আর ই কাটা গেল, মানে কি হরাইজন্টাল ভাবে বলতেছো এভাবে? ভার্টিক্যালও তো নেওয়া যায় স্যার। ভার্টিক্যাল মানে কোন ধরনের, এভাবে? জি স্যার, ইএফ থেকে সিডি। ইএফ থেকে সি, আচ্ছা দাঁড়াও তো, ইএফ থেকে এটা এত দূর বলতেছো? জি স্যার। বুঝলাম না, এত দূর? জি স্যার। এত দূর হইলে কি ক্লাসটা 2 ভাগ হইছে, আলাদা পার্ট হইছে? সেপারেট পার্ট হয়ে যাইতে হবে, কিন্তু তোমাকে ফুল কেটে ফেলতে হবে কাটলে। এভাবে কেটে ফেলতে হবে পুরোটা। পুরোটা কাটলে কয়টা মেম্বার কাটা গেছে এখানে? অনেকগুলো মেম্বার কাটা গেছে, কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে। অনেকগুলো মেম্বার, Horizontal 5টা মেম্বার কাটা গেছে। 1 2 3 4 5 6টা মেম্বার কাটা গেছে। দেখো আমি বলি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অনেক কমপ্লেক্স হয়ে যাবে। কিভাবে নিলে ভালো হয়? আমি বলছি 3টা মেম্বারের চেয়ে বেশি না রাখলেই ভালো। এই দেখো এইভাবে কাটলে 3টা মেম্বার কাটা যাচ্ছে। তাহলে যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেটা কোনটা? সিএফ। সিএফ ছাড়া বাকি যে মেম্বার গুলো কাটা গেছে সেগুলো কিভাবে আছে? কোন পয়েন্টে Parallel. কোইনসাইড করছে নাকি প্যারালাল? প্যারালাল। প্যারালাল। কোন অ্যাক্সিস বরাবর প্যারালাল?
y y axis ওয়াই অ্যাক্সিস বরাবর। y axis বরাবর, তাহলে সামেশন অফ fx ইউজ করব নাকি সামেশন অফ fy ইউজ করব? সামেশন এফএক্স। fx ইউজ করব। সেগুলোই করা হয়েছে। দেখো তুমি এই সেকশন গুলো নিবা তুমি, আমি এখানে একটু বাঁকা করে কাটছি, তোমরা চাইলে হরাইজন্টাল ভাবেও কাটতে পারো, মানে লাইনেও ইউজ করতে পারো আর কি। তাহলে ফার্স্ট এটা কেটে যদি ডান পাশের অংশটা নিই, তাহলে ডান পাশের অংশ আসবে এইটা। আমি টেনশন দিছি বলে অলওয়েজ বাইরের দিকে কাজ করছে। শুধু ডান পাশের অংশটা নিছি এবং ডান পাশের অংশের তীর চিহ্নগুলো এইভাবে করে কাজ করছে, দেখ বাইরের দিকে সব। এটা শুধু কাটার পরে ডান পাশের অংশটা নিছি। যেগুলো কাটা গেছে সেগুলো তো ফোর্স কাজ করবে, যেগুলো কাটা যায় না সেগুলো তো ফোর্স কাজ করবে না। যেমন আই যে মেম্বার কাটা যায়নি সেটা ইমপ্যাক্ট আছে। এইচ আই মেম্বার কাটা গেছে, অতএব এইচ আই মেম্বারে ফোর্স কাজ করবে। এইচ যে মেম্বার কাটা গেছে এইচ যে মেম্বারে ফোর্স কাজ করবে, এবং জি যে মেম্বার কাটা গেছে জি যে মেম্বারে ফোর্স কাজ করবে, এবং সেগুলোতে আউটওয়ার্ড ফোর্স দিছি মানে টেনশন প্রোভাইড করছে। এই ফিগারটাই আমাদের আসছে। এবং আমাদের কোন জয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে হইতো? যে জয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে হইতো। যে জয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে 5 × 0 এফ জি জে × 0 এফ এইচ জে × 0, কারণ সবগুলোই যে পয়েন্ট দিয়ে পাস করতেছে। তাহলে আসতেছে 5 × কত? 5 টা হরাইজন্টাল ফোর্স, অতএব জে থেকে আই এর ডিসটেন্স নিতে হবে, সরি 5 টা ভার্টিক্যাল ফোর্স, জে থেকে আই এর ডিসটেন্স নিতে হবে হরাইজন্টাল মানে 4। তাহলে 5 × 4 হবে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে পজিটিভ ধরতেছি আমরা। আর যে পয়েন্টের সাপেক্ষে যদি f of hi এর মোমেন্ট নিয়ে f of hi into 1.5, কারণ hi টা হরাইজন্টাল ডিসটেন্স নিতে হবে ভার্টিক্যাল, f of hi into 1.5 হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট। অতএব দুটাই ক্লকওয়াইজ, সেজন্য দুটাই পজিটিভ। সেখান থেকে f of hi এর ভ্যালু পাইলাম -13.33, মানে টেনশন এজিউম করছিলাম, তার মানে কম্প্রেশন। বুঝতে পারছো? জি স্যার। এরপর আসতেছে এইটা, এই সেকশন মানে 2 নাম্বার সেকশনটা নিয়ে রাইট পার্টটা নিছি। এখানে দেখো, এখানে 1 নাম্বার সেকশনটা নিয়ে রাইট পার্টটা নিছিলাম, ডান পাশের পার্টটা। এখানে 2 নাম্বার সেকশনের রাইট পার্টটা নিছি। তবে 2 নাম্বার সেকশনের হচ্ছে এই জায়গায় ছিল, এবং মোমেন্ট নিতে হইতো কিন্তু ই পয়েন্টের সাপেক্ষে। তাহলে ই পয়েন্টও এক্সট্রা ভাবে আমি এঁকে দিলাম ড্যাশ সাইন ইউজ করে, ডটেড লাইন ইউজ করে। ডটেড লাইন থাকা মানে কিন্তু এক্সিস্ট করতেছে, কিন্তু আমাদের সেকশনের জন্য এক্সিস্ট করতেছে না, মানে আমাদের সেকশনের জন্য লাগতেছে না। তোমরা যেটা ড্রয়িং এ পরে আসছে রিয়েলি আছে কিন্তু দেখা যাচ্ছে না, এমন টাইপের জিনিসের ক্ষেত্রে ড্যাশ লাইন ইউজ করা হয় বা ডটেড লাইন ইউজ করা হয়, সেই জিনিসটাই দেওয়া হয় হিডেন লাইন আর কি। তাহলে ই জয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট নিব, ই জয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলেই তোমরা এফজি এর ভ্যালুটা পেয়ে যাবে, সেটাও -30 আসছে এখানে। একই ধরনের প্রসিডিউর, কোনো পার্থক্য নেই। তারপরে আর যখন 3 নাম্বার পার্টটা নিছি, 3 নাম্বার পার্ট নিয়ে 3 নাম্বার সেকশন নিয়ে আমরা এই পার্টটা নিব, উপরের পুরা পার্টটা। উপরের পুরা পার্টটা নিলে হচ্ছে সুবিধা হচ্ছে আমাদের রিঅ্যাকশন বের করা লাগতেছে না। নিচের পার্টটা যদিও ছোট, নিচের পার্ট নিলেও হইতো, কিন্তু নিচের পার্ট নিলে রিঅ্যাকশন বের করে আসতে হবে। উপরের পার্টটা ফুল নেওয়া হলে উপরের পার্টে নিয়ে যেহেতু আমাদের হচ্ছে ওয়াই এক্সিস এর প্যারালাল, সেজন্য সামেশন অফ এফএক্স ইউজ করতে হয়েছে। সামেশন অফ এফএক্স ইউজ করলে ভ্যালুটা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে তোমাদের মেইন বড় জিনিস হচ্ছে এই ডায়াগ্রামটা আঁকা, প্রত্যেকটা সেকশনের এই ডায়াগ্রামটা আঁকা। তাহলে এই ডায়াগ্রামটা তোমরা যদি না এঁকে করতে পারো তাইলেই তোমাদের জন্য সুবিধা হয়। এখন কিভাবে না এঁকে করবা? তুমি এই পোরশনটা যদি হাত দিয়ে কভার করে রাখো, এই পোরশনটা যদি হাত দিয়ে কভার করে রেখে এই জিনিসটা ভিজুয়ালাইজ করে আঁকতে পারো, মানে সরাসরি ইকুয়েশনটা লিখে ফেলতে পারো, মানে এখান থেকে সরাসরি ইকুয়েশনটা লিখে ফেলতে পারো। প্রথম দিকে প্র্যাকটিস করতে একটু ডিফিকাল্ট মনে হবে, কিন্তু দেখবা পরবর্তীতে অনেক টাইম কনজিউম থেকে বেঁচে যাবে। মানে তখন এই ফিগারটা না এঁকেই সরাসরি করতে পারো। তুমি সরাসরি লিখবা টেকিং দ্য রাইট পার্ট অফ দ্য সেকশন 1 লিখে এই ইকুয়েশনটা সরাসরি লিখে ফেলতে পারো। তখন এই ডায়াগ্রাম দেখানোরই দরকার নেই। তুমি যদি সরাসরি উপরের ডায়াগ্রাম থেকে এটা সলভ করতে পারো। বুঝতে পারছো কি বুঝাইতে চাচ্ছি? কি বুঝাইতে চাচ্ছি বুঝতে জি পারছো? স্যার। তারপরে 2 নাম্বার সেকশন নিলে তুমি 2 নাম্বার সেকশন নিয়ে যদি এই জিনিসটা কভার করে করতে পারো, এই জিনিসটা সরি এই জিনিসটা নাই চিন্তা করে, এই জিনিসটা নাই চিন্তা করে বা একটা আলাদা এক্সট্রা পেজ দিয়ে যদি কভার করে রেখে তুমি চিন্তা করতে পারো, তাহলে তোমার জন্য ইজি হয়। ও আমরা আমরা এখন সলভ করতে গিয়ে কিন্তু এই জিনিসটা করি না, সরাসরি করে ফেলি।
মানে এটা তোমার প্র্যাকটিস করতে করতে চলে আসবে। তো তোমাদের প্র্যাকটিস করার জন্য আগে তোমাদের করতে পারো কিনা প্র্যাকটিস করতে হবে। একটু টাফ হবে। একে করলে তো অবশ্যই ইজি হয়। কিন্তু একে করতে গেলে আবার টাইম কনজিউমিং ও হয়। অতএব সবকিছুর দিক চিন্তা করে দেখলে এই দেখো এই ৩ টা সেকশন নিয়েই আমি সলভ করলাম এবং এই ৩ টা সেকশন থেকে যে ভ্যালু গুলো পাইছি, দেখো f of hi এর ভ্যালু আসছে আমার কত? 13.33 কম্প্রেশন। দেখি জয়েন্ট মেথডে করছিলাম সেখানে কত পাইছিলাম। এই দেখো 13.33 কম্প্রেশন এ পাইছিলাম, সেম ভ্যালু এই পাইছি। তারপরে আর হচ্ছে f of fg এর ভ্যালু, f of fg এর ভ্যালু আসছে 30 কম্প্রেশন। f of fg এর ভ্যালু এই দেখো f of fg এর ভ্যালু 30 কম্প্রেশন। তারপর হচ্ছে f of cf এর ভ্যালু আসছে 7.5 টেনশন। f of cf এর ভ্যালু 7.5 টেনশন। f of cf এর ভ্যালু এই দেখো 7.5 টেনশন। মিলছে? জয়েন্ট মেথডে যা আসছে সেকশন মেথডেও তা আসছে। এখন আমাকে বলো কোন মেথডটা ইজি তুলনামূলক? জয়েন্ট মেথড। জয়েন্ট মেথড ইজি কিন্তু লেন্দি। এবং সেকেন্ডটা জয়েন্ট মেথডের আরেকটা বড় সমস্যা আছে যেটা তোমরা রিয়েল লাইফে বেশি ফেস করবা করতে গেলে। বলতে পারবে কি? এই দুইটা মেথডেই তো আমি তোমাদের বুঝাইলাম। জয়েন্ট মেথডের একটা বড় সমস্যা আছে। এটা কি? এর ঝামেলা বেশি, এত বড় স্ট্রাকচার তো কখনো এত ছোট হয় না। বড় সেটাতে একটা ঝামেলা আছে, আরেকটা বিশাল ঝামেলা আছে। বড় হইলেও তো তোমরা সলভ করতে পারতেছো, হয়তো সময় একটু বেশি লাগতেছে, কিন্তু রিঅ্যাকশন ফোর্স আরো বেশি থাকবে সাপোর্ট একদম। না সেটা না, আমি একটু শেয়ার করি। যেমন দেখো তোমাদের এই যখন তোমরা আই জয়েন্টটা সলভ করছো, আই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে আই জয়েন্টটা যখন সলভ করছো, তাহলে তোমার এইচআই মেম্বার বের হয়েছে এবং আই জে মেম্বারের মেম্বার ফোর্স বের হয়েছে। এই যে জয়েন্টটা যখন সলভ করতে যাবা তখন যে এই দুইটা মেম্বারের মেম্বার ফোর্স তুমি বের করতে চাচ্ছ, এটা করতে গেলে কিন্তু এই মেম্বারের মেম্বার ফোর্সের হেল্পটা লাগবে, লাগবে না? জি স্যার। দেখো এই যে জয়েন করতে গেলে কিন্তু এই আই জে মেম্বারের মেম্বার ফোর্সটা লাগতেছে। আই জে মেম্বারের মেম্বার ফোর্স কিন্তু আগের জয়েন্টে বের করে আসছো, সেটা বসাইতে হচ্ছে। এখন কোনো কারণে ধরো এটা ভুল হইলো বের করতে, তাহলে এটাও ভুল হবে না? এটাও ভুল হবে না? এই দুইটা যদি ভুল হয়, এই দুইটাও ভুল হবে না? মানে কোনো কারণে যদি একটা বের তাহলে তো করতে স্যার ভুল সবই হয়, ভুল। সবই ভুল। এটা হচ্ছে সবচেয়ে বেশি ডিফিকাল্ট জিনিস, বা সবচেয়ে বেশি ডিফিকাল্ট বলবো না, প্রবলেমেটিক জিনিস। আমাদের রিয়েল লাইফে এটাই বেশি ফেস করি আমরা। খাতা দেখতে গিয়ে দেখা যায় কোনো এক জায়গায় ভুল করার কারণে গতানুগতিক তোমার যতই অঙ্কটা দেখা যায় ৩ পেজের কোর্স শেষে, কিন্তু ফার্স্ট পেজে ভুল করার কারণে পরবর্তী ২ পেজের কিচ্ছু হয় না। প্রসিডিউরস ঠিক আছে কিন্তু আনসার ধারে কাছে নেই। বুঝতে পারছো? এই জিনিসটা প্রবলেমেটিক হয় স্যার বেশি। মেম্বার কয়টা দিয়ে স্যার দিতে পারে একটা স্যার? পরীক্ষায় ম্যাক্সিমাম মেম্বারটা কয়টা মেম্বার দেওয়া থাকতে পারে? ৩টা তো মিনিমাম থাকবেই। আমরা যখন পরীক্ষা দিছি আমাদের ৫টা থাকতো ফেস টু ফেস। আমি গতবার একটু বেশি দিছিলাম, গতবার বেশি দিছিলাম এবং সেইটা পার্ট বি তে দিছিলাম। কারণ এর পরের দিন সলভ করে দিতে হবে, সেজন্য ৪টা নাকি ৫টা দিছিলাম। কারণ মেইন ইস্যুটা তো সময় নিয়ে, সেজন্য সময় যেহেতু আছে ৫টা দিছিলাম মনে হয় গতবার। গতবারের কোয়েশ্চেনটা দেখলে বুঝতে পারবে। পার্ট বি তে দিছিলাম, পার্ট বি তে এর পরের দিন জমা দিতে হইতো আরকি। যদিও এবার পার্ট এ পার্ট বি হবে কিনা আমি জানি না। অনলাইনে যদি হয়, অনলাইনে হবে কিনা এখনো সেটাই তো জানি না। যদি অনলাইনে হয় তাহলে পার্ট বি থাকবে কিনাও জানি না। আর যদি পার্ট বি থাকে তাহলে আসলে ট্রাসের অঙ্কটা পার্ট বি তে থাকার সম্ভাবনাই বেশি। যদি অনলাইনে হয়। আর অফলাইনে হলে ৩টার বেশি থাকবে না। ৩টাই থাকবে। এবং তোমাদের পরীক্ষায় আসে এবার জয়েন্ট মেথডে বললে জয়েন্ট মেথডে করবা, সেকশন মেথডে বললে সেকশন মেথডে করবা। মানে আমি বুঝাইতে চাচ্ছি কোয়েশ্চেনের মধ্যেই উল্লেখ থাকতে পারে তুমি কোন মেথডে করবে। বুঝতে পারছো? কোয়েশ্চেনের মধ্যেই উল্লেখ থাকতে পারে যে মেথডে করতে বলবে সেই মেথডে করবে।
এবং দেখো এই অঙ্কটা যেমন করা হয়েছে, এই অঙ্কটাও জয়েন্ট মেথডে দেখানো হয়েছিল, এই অঙ্কটাও সেকশন মেথডে করে দেখানো আছে। তবে এটাতে সেকশন মেথড করতে গেলেও আগে রিঅ্যাকশন বের করে আসতে হবে, কারণ রিঅ্যাকশন বের করা ছাড়া করতে পারবে না। এটাতে সেকশন গুলো নিয়ে দেখানো হয়েছে, তোমরা চাইলে এই 3 নাম্বার সেকশনটা চাইলে কিন্তু এইভাবেও নেওয়া যায়, নিজেরা করে দেই, এভাবেও নিতে পারবা 3 নাম্বার সেকশন। এখানে করে দেওয়া আছে, তোমরা একটু মিলাই নেওয়ার ট্রাই করো এবং ওইভাবে করার ট্রাই করো। যেমন দেখো আমি 1 নাম্বার সেকশন নিয়ে রাইট পার্ট নিছি, 2 নাম্বার সেকশন নিয়েও রাইট পার্ট নিছি, কিন্তু 3 নাম্বার সেকশন নিয়ে লেফট পার্ট নিছি, লেফট পার্ট বা এই পাশের অংশটা নিছি, কারণ এই পাশের অংশটা নিলে ছোট হয়, কারণ আমার রিঅ্যাকশন বের করা আছে যখন যে কোনো পার্টেই নিতে পারবো। তুমি চাইলে রাইট পার্ট নিয়েও করতে পারো, আমার এখানে কিন্তু লেখা আছে এই বটম পার্টটা নিয়ে করছি, মানে লেফট এবং বটম পার্টটা নিয়ে করছি, তুমি চাইলে রাইট পার্ট নিয়েও করতে পারো 3 নাম্বার সেকশন, একই আনসার এই পাবো। বুঝতে পারছো? যেমন দেখো এখানে ডিজে মেম্বারে কোনো ফোর্সে কাজ করতেছে না, এগুলোকে বলা হয় জিরো ফোর্স মেম্বার। আরেকটা জিনিস, ট্রাসে যে মেম্বার গুলোতে কম্প্রেশন আসে সেই মেম্বার গুলোকে কি বলা হয় বলতে পারবা? কেউ কি জানো? এটা পড়াই নাই আমি, কারো কি আমরা জানা আছে কিনা জিজ্ঞেস করছি। হ্যালো, জি স্যার। জানো এটা? ট্রাসে যে মেম্বার গুলোতে কম্প্রেশন কাজ করবে সেগুলোর আলাদা একটা নাম আছে, সেগুলোর নাম হচ্ছে স্ট্রাট। মনে রাখবা, এটা 2 গিয়ে পড়বা। ট্রাসের মধ্যে যদি কোন ফোর্স কাজ করে তাহলে স্ট্রাট বলবো আমরা? কম্প্রেশন। যদি কম্প্রেশন কাজ করে। তাহলে এইচআই মেম্বারটা কি আছে? এই ট্রাসের এইচআই মেম্বারটা কিন্তু স্ট্রাটে পড়ছে, কারণ সেটাতে কম্প্রেশন কাজ করছে। এইচআই বা আইএইচআই, আই অ্যালফাবেটিক্যালি আগে আসে, সেজন্য আইটা আগে লেখা। বুঝতে পারছো? এবং তোমরা যদি অঙ্ক সলভ করতে চাও তাহলে তোমাদের বইতে আরো অনেক অঙ্ক পাবা, এবং চাইলে আরো একটা রেফারেন্স ফলো করতে পারো। এই হইল অঙ্কগুলো, বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমি একটু সিলেবাস রিলেটেড তোমাদের কথা বলি। আমাদের কি কি টপিক শেষ হয়েছে? আমাদের কনকারেন্ট কোপ্ল্যানার শেষ হয়েছে, বিম এবং পুলি শেষ হয়েছে, তারপরে ট্রাস শেষ হইল। আমাদের কি কি বাকি আছে দেখো, ফ্রেম বাকি আছে, ফ্লেক্সিবল কর্ড বাকি আছে, 3D এর অঙ্ক বাকি আছে, ফ্রিকশন বাকি আছে। তাহলে এই 4টা টপিক বাকি। ফ্রেম এবং ফ্লেক্সিবল কর্ড আমি নেক্সট ক্লাসে শেষ করব। ফ্রেম ইজি আছে তুলনামূলক, ফ্লেক্সিবল কর্ডও মোটামুটি তুলনামূলক ইজি। তারপরে হচ্ছে ফ্রিকশন আর 3D এর অঙ্কটাও একটা লেকচার লাগবে আমার, 2 লেকচার। এটা যদি আমি 1 লেকচারেও শেষ করতে না পারি, এই 3টা মিলে আমি 2 লেকচারে শেষ করব। আর বা এই ফ্রিকশনে আমি 2টা লেকচার নেব। আমাদের কি 4 উইক আছে, 4 ইয়ে আছে, 4টা ক্লাস আছে আর নাই মনে হয়। হ্যালো, আছে স্যার, পাবো 4টা ক্লাস। 4টা ক্লাস মানে আমি কিন্তু একদিনে একটা ক্লাস বুঝাচ্ছি, তিনটা স্যার। একদিনে 2টা ক্লাস বুঝাচ্ছি না আমি। মানে স্যার আমরা 3 দিন ক্লাস হবে। না স্যার, পাবো স্যার, পাবো। আমার ও মনে না স্যার, পাবো না স্যার, পাবো না স্যার, 3টা ক্লাস পাবো। স্যার 3 দিন ক্লাস হবে।
একটা এক্সট্রা ক্লাস দিতে পারবা 1 ঘন্টার? জি স্যার করবো। স্যার এই সপ্তাহে না দিয়ে সামনের সপ্তাহে দিই। না আমার কোনো সমস্যা নেই তোমরা যে সপ্তাহে চাও। তবে আমি একটু বলি আমি ১৭ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত একটু বিজি থাকবো। এই তাহলে স্যার ১৭ তারিখের আগে দেওয়ার ট্রাই করছি স্যার আমরা। ওকে দেখো ১৬ তারিখ রাত্রে থেকেই বিজি থাকবো আসলে মূলত। আর ১৬ তারিখের ভিতরে দিয়ে দেওয়ার ট্রাই করবো আরকি। যদি দিতে চাও আরকি। আর নাইলে অ্যা ২০ তারিখের পরেও দিতে পারো। সমস্যা নেই। আমার সমস্যা নেই। তোমরা কিন্তু একটা ক্লাস পিছায় আছো। মানে ওই বি সেকশনের কাছ থেকে আরকি। ওই একটা ক্লাসটা নিয়ে নিলেই আশা করি হয়ে যাবে। আর পরীক্ষা রিলেটেড তো কোনো ডিসিশন আসে নাই। ডিসিশন আসলে দরকার হইলে আমরা একটা এক্সট্রা ক্লাসে আ সেটা পিএল এর টাইমেই হোক, তোমাদের পরীক্ষা রিলেটেড কোয়েশ্চেন প্যাটার্ন কি ধরনের হবে এগুলো নিয়ে আলোচনা করব। কারণ আগে ফেস টু ফেস হবে কিনা, অনলাইন হবে কিনা, অনলাইন হইলেও ২ টা পার্টে হবে কিনা এগুলো কোনো ডিসিশন এখনো আসে নাই। স্যার অনলাইন হয়েও কি আমাদের ফেস টু ফেস হতে পারে, যেহেতু আমাদের পুরোটাই তো অনলাইনে হলো স্যার এবার। সেটা তো ইউজিসি ডিসিশন নেবে। সেটা তো ভার্সিটিরও ইউজিসি তো যেভাবে যাচ্ছে আমার মনে হচ্ছে তো ফেস টু ফেস এর দিকেই যাচ্ছে। ২৩ তারিখের ২৩শে মের পরে ভার্সিটি খুলে দিবে। এটা তো বুঝতেছো। ২৩ তারিখ পর্যন্ত সকল পরীক্ষা বন্ধ রাখতে বলতেছে। তার মানে কি পরীক্ষা সবগুলো ২৩ তারিখের পরে নিতে বলতেছে। তো পরে নেয়া মানে কি? ফেস টু ফেস এ চলে যাবে না? জি। ইউজিসি তো ওই দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে। মানে এটা ধারণা আমার। আমি ভার্সিটি কোন দিকে যাবে আমি জানি না। ভার্সিটি কি ইউজিসি কে ভায়োলেট করতে পারবে কিনা সেটাও তো এখতিয়ার আছে কিনা আমি জানি না। এগুলা আমি স্যার কুইজ গুলা কি হবে স্যার? সেটাও এখনো ডিসিশন আসে নাই বললাম তো। কোন কিছুই তো এখনো ডিসিশন আসতেছে না ভার্সিটি থেকে। স্যার ইউজিসি নাকি জাস্ট রিকোয়েস্ট করছে, মানে ভার্সিটি কিভাবে নিবে সেটা ভার্সিটির ব্যাপার এভাবে। না এখন একজন মানুষের রিকোয়েস্ট করা যে রিকোয়েস্ট মানেই তো জিনিসটা অফিসিয়াল না। অফিসিয়ালি তো কাউরে জোর করতে পারে না কোন জিনিসে। কিন্তু রিকোয়েস্ট করা মানেই এটা অফিসিয়াল নিয়ম। মেনে চলতে হবে। এখন সেটা কিভাবে আমি ডিটেইলস জানি না সোজা কথা হলো এটা। আমিও দেখছি অনুরোধ করা হচ্ছে এভাবে লিখা। মানে পজিশনের তো একটা ইয়ে আছে। যেমন আ আমি তোমাদের যদি বলি